কিভাবে ক্লাস নেবে দেবো? হ্যাঁ মামুন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কেউ তো কথা বলে না, তাহলে কেমন করে খালিদ হবে? ভাই, হ্যালো। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু ভাই, আলাইকুম স্যার। স্যারকে একটু রেসপন্স সেটা করেন। বলতে হবে তো, রেসপন্স না করলে ভাই কি স্যার ক্লাস আমি নেওয়া দুইবার যায়? বলেছি এটা স্যার। কোনো হলো কিছু? না না, এটা কি মানে দেখা যাচ্ছে অনলাইনে স্যার। ক্লাস? রেসপন্স নাই, কথা নাই, বার্তা নাই, সবাই জয়েন করে চুপ করে বসে আছে। কি মামুন, শোনা যায়? আমার কথা শোনা যায়? জি স্যার, ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আর ছাত্র কয়জন এখানে মামুন? এত কম কেন? 10 জন বা 9 জন কেন? এত কম কেন? হুম। জি স্যার। আর ছাত্র কম কি জন্য? এত কি ঈদের পরে এখনো কি ঈদের শেষ হয়নি না? আজকে তো ইম্পর্টেন্ট অনেক অনেক তো স্যার। আর কি আজকে। এটা না শুনলে বা ছাত্ররা তাহলে কি করবে? খালিদ ভাই, আরেকবার ওই যে একটু গ্রুপে নক দিয়ে দিয়েন, আমিও করে দিচ্ছি। মামুন ভাই, আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ওইখানে অ্যাডমিন কেবল মেসেজ দিতে পারবে, তারপর আমি ফরওয়ার্ড এখানে করছি আছে, ওটাতে। আজকে একটা আচ্ছা ইম্পর্টেন্ট আচ্ছা, ঠিক চ্যাপ্টার আছে। আলোচনা হবে, যে অ্যানুয়াল জেনারেল মিটিং, এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকে স্টুডেন্ট কম, তাহলে কেমন করে হবে? আচ্ছা আমি শুরু করতেছি আমি। এই কাজল মজুমদার শুনতে পাচ্ছেন আমাকে? কাজল মজুমদার জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু স্যার। শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ কিন্তু আমরা তো আপনাদের খুব মানে শুনতে পাচ্ছি। আর ক্লাসের সময় রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো ক্লাস নিয়ে তাহলে লাভটা কি? আপনারা বুঝলেন কি বুঝলেন না, কি ক্লাস নেবো তাহলে? সেজন্য আপনাদের রেসপন্স করতে হবে। আর আগে তো অনেক জোরেই শোনা যেত, কিন্তু আমার এখানে 100% দেওয়া আছে, তারপরে কেন আস্তে শোনা যাচ্ছে আমি বুঝতেছি না। আমরা এই যে মেম্বার্স মিটিং অর মিটিংস অফ দ্য শেয়ার হোল্ডার্স, এটা আমরা পড়িয়েছিলাম। মেম্বার্স মিটিং বললেই, এই যে মেম্বার্স মিটিং এটা বললেই কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে শেয়ার হোল্ডার্স মিটিং বা মেম্বার্সদের মিটিং। তাহলে এই মেম্বার্সদের মিটিং এর প্রথমটা হলো কি? স্ট্যাটুটরি মিটিং। এটা অনলি ফর, আমরা ওদিন বলছিলাম, একটু সামারি করে তারপরে পরটা যাই। মেম্বার্স মিটিং বলতে 3 ধরনের মিটিং বোঝানো হয় সাধারণত। যে একটা স্ট্যাটুটরি মিটিং, যেখানে শেয়ার হোল্ডাররা থাকে। আরেকটা হলো অ্যানুয়াল জেনারেল মিটিং, যেখানে শেয়ার হোল্ডাররা থাকে। আর একটা হলো কি, ওই যে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, মানে এই জেনারেল মিটিং ছাড়া যে এক্সট্রাঅর্ডিনারি, যেটা তার নাম ইজিএম, বা অনেক সময় এটার নাম বলা হয় রিকুজিশন মিটিং। ওটাও ইজিএম আসলে। এই 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 সব মিটিং এ কারা থাকে? শুধু শেয়ার হোল্ডার থাকে, এই জন্য এটার নাম মেম্বার্স মিটিং বা শেয়ার হোল্ডার্স মিটিং। এই যে অর মিটিংস অফ দ্য শেয়ার হোল্ডার্স। তাহলে আমরা এই এটা আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা মেইন যেটা আমাদের আলোচনা। হ্যাঁ, কেউ যদি কথা বলেন তা হ্যাঁ বলবেন আমার সাথে, এবং রেসপন্স করবেন না বুঝলে। না বুঝলে রেসপন্স না করলে আপনাদের এই পড়ার কোনো মূল্য নাই। এটা হলো ক্লাস করার জন্য ক্লাস করলেন, তাতে কোনো বেনিফিট হবে না তাতে। আসেন, এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটাকে বলা হয় এজিএম, মানে বার্ষিক সাধারণ সভা, তাই না? অনেকেই প্রশ্ন করে যে বার্ষিক সাধারণ সভা, হ্যাঁ, 1 বছরে 2টা করা যায় কিনা। বুঝতে পারছেন কি সুন্দর প্রশ্ন আর কি? দেখেন, যে নাম হলো বার্ষিক মানে অ্যানুয়ালি, তার মানে একটাই করা লাগবে। সেটা আবার জিজ্ঞাসা করে যে বছরে 2টা করা যায় কিনা। বুঝতে পারছেন? তো প্রথম কথাই হলো যে না, বছরে 2টা করা যায় না, প্রত্যেক বছরের জন্য একটা করেই করতে হবে। এই জন্য এটার নাম হলো অ্যানুয়াল জেনারেল মিটিং। আমরা আর আপনারা আমার কথা শোনার পরে প্রশ্ন করেন আপনারা, ঠিক আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। তাহলে প্রশ্ন না করলে পারে এই প্রফেশনাল লেভেলে এখানে প্রশ্ন না করলে হবে না। না হলে তো আপনাদের তো জীবন বৃথা, কারণ এরপরে ফাইনাল শিখবেনও না কিছু। তারপরে ওই যে এরকম প্রশ্ন করবেন, কোয়ালিফাই করার পরে প্রশ্ন করবেন যে 1 বছরে 2টা করা যায় কিনা। আরো আরো কম প্রশ্ন আছে, কত রকম যে প্রশ্ন আছে তার কোনো শেষ নাই। ঠিক আছে। এবার আমরা আসি যে অ্যাজ পার 81 নম্বর ধারাতে, the following are the applicable with regard to annual general meeting. Every country shall hold a general meeting as its annual general meeting in each year of the, হ্যাঁ,
গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তার মানে জানুয়ারি থেকে গ্রেগরিয়ান অ্যানুয়াল জেনারেল মিটিং হবে। তার মানে এক বছরে নট মোর দ্যান 15 months elapse between the date of one annual general meeting of a company and that of the next। এবং বলছে যে, আবার বলি, মনে হয় ইন্টারনেট বোধ হয় বারবার একবার স্টেবল হচ্ছে একবার আনস্টেবল হচ্ছে, ঠিক আছে? তো আবারও বলি যে প্রত্যেক বছরে ক্যালেন্ডার ইয়ারে একটি করিয়া এজিএম করিতে হইবে, এবং একটা এজিএম হইতে আর একটা এজিএম এর যে ডিফারেন্স বা পার্থক্য, হ্যাঁ, সেটা 15 মাসের বেশি হইবে না। তাইলে বোঝা যায় এরকম যে আপনি 2024 সালের জানুয়ারিতে একটা এজিএম করলেন, কথার কথা আর কি। তাহলে জানুয়ারিতে যদি এজিএম করেন, ধরে নিই এইভাবে, মানে বোঝার সুবিধার্থে, যে জানুয়ারির 31 তারিখে একটা এজিএম করলেন, জানুয়ারির 31 তারিখে, তাহলে আপনাকে তাহলে 15 মাসের মধ্যে একটা এজিএম করতে হবে। তার মানে এর অর্থ হলো ওখানে আছে কয় মাস, 11 মাস, আর এদিকে 4 মাস। 4 মাস মানে এপ্রিলের 30 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে, 15 মাস। তাইলে আপনাকে এপ্রিলের 15 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে, 30 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই আর একটা এক্সাম করতে হবে, না হইলে হবে না। আচ্ছা, দ্য ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং অফ দ্য কোম্পানি, এখানে যে কোম্পানি জন্মের পরে প্রথম যেটা করবে সেইটা 18 months ফ্রম দ্য ডেট অফ ইটস ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন হইতে 18 মাসের মধ্যে প্রথম এজিএমটা করা যাইতে পারে, নট কিন্তু অ্যাকাউন্টস, এজিএম। অ্যান্ড ইফ সাচ জেনারেল মিটিং ইজ হেল্ড, যদি এই 18 মাস গুনতে যায়, যদি এটা করতে যায়, 18 মাসটা গুণা করতে যায়, যদি এমন হয় held within that period, it shall not be necessary for the company to hold any annual general meeting in the year of its incorporation or in the following year। তার মানে যেই বছরে কোম্পানি বানাইলেন সেই বছরেও না, তার পরবর্তী বছরেও যদি এজিএম না করে 18 মাস পরে এজিএম করেন, তাতেও কোনো সমস্যা নাই, তাতেও কোনো সমস্যা নাই। বলেন, এখন প্রশ্ন করা লাগবে আমার, এখন প্রশ্ন করেন, আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমি যা বললাম? একজন সামারি করেন তো, আশরাফ হোসাইন সামারি করেন তো দেখি, কি শুনলেন? এদিকে আসুন। কি আপনারা শুনতে পারছেন? আশরাফ হোসাইন শোনা যায়? কি বল? ছাত্র কি বলবো আর? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথাগুলো স্যার একটু রেজওয়ানুল হক কেটে কেটে শুনতে আসতেছে। পাচ্ছেন? স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে স্যার। হ্যাঁ, স্যার কথাগুলো একটু আটকে আটকে আসতেছে স্যার, একটু ডিস্টার্ব আচ্ছা, দিচ্ছে তাহলে আমি কথাগুলো। এক কাজ করি, নেটওয়ার্কটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে দেখি ভালো আসে কিনা। আটকে আটকে যাচ্ছে, আমি আবারও বলবো, অসুবিধা নেই আটকে আটকে গেলে, ঠিক আছে।
হ্যালো, জি স্যার। এখন কি শোনা যাচ্ছে? এখন জি স্যার, ক্লিয়ারলি। শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তার মানে যেটা বুঝতেছি হয়তো নেটেরই প্রবলেম আছে কোথাও। আমরা তো সাধারণত সমস্যা হয়নি কখনো। যাই হোক, তো আমি দেখি আবার শেয়ার করে আমি আবারও বলি, তারপরে আপনারা বলবেন। আমি আবারও বলি, একটা কোম্পানির যে এজিএম, একটা কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন এটা? স্যার দেখা শেয়ারিংটা যায়। দেখতে পাচ্ছেন? জি স্যার। হুম, স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে বলছে যে কোম্পানি আইনের সেকশন 81 অনুযায়ী একটা বছরে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে একটি করে এজিএম করতে হবে। প্রত্যেক কোম্পানি, প্রাইভেট কোম্পানি বলেন, পাবলিক কোম্পানি, উপর যে পড়ে আসলেন, যে কোম্পানি বলেন, কোম্পানি যদি হয় সব কোম্পানি করতে হবে। কোম্পানি বলতে যেগুলো ক্লাব, সেগুলো কোম্পানি, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, এরকম এসিসিএল লিমিটেড, এরকম যত আছে। হ্যাঁ, তারপরে কি জানি কয়, এই যে অনেক ক্লাব আছে এরকম, তাই না? সব লিমিটেড, সব যত আছে, আবাহনী লিমিটেড, এগুলো সবই, এগুলো কোম্পানি, এদেরও করতে হবে। তারপরে যেগুলোর মধ্যে মানে কোম্পানি, কোম্পানি কিন্তু নাম লেখা নাই, এরকম কোম্পানি যেমন বেসিস, এটাও কোম্পানি, কারণ কোম্পানি আইনের 28 ধারাতে। তো এই সব কোম্পানিরই একটা ক্যালেন্ডার ইয়ারে একটি করে এজিএম করতে হবে। তবে পরের শর্ত হলো যে পরবর্তী বছরে যা আপনি এজিএম যে করবেন, এই আগের এজিএম থেকে পরের এজিএম এর যে ডিফারেন্স, এটা 15 মাসের বেশি হবে না। আর থার্ড যা বলতেছে, এই যে প্রথম এজিএম করার ক্ষেত্রে আপনি যদি 18 ইনকর্পোরেশন থেকে আপনি 18 মাস পর্যন্ত সময় পাবেন। এই 18 মাস পর্যন্ত সময় পাবেন, এটা গুনতে যায়, 18 গুনতে যায়। যেই বছরে ইনকর্পোরেশন হয়েছে সেই বছরে এজিএম করার দরকার নাই। পরবর্তী বছর যেটা আছে সেই বছরেও এজিএম করার দরকার নাই। যদি এরকম হয় তাহলে, মানে তাহলে কি হবে, আপনি 18 মাস গুনতে যায়, এরকম যদি অবস্থা হয় যে মানে ইনকর্পোরেশনের বছর এবং পরবর্তী বছরও আসলে 18 মাসের মধ্যেই পড়ে, তাহলে আপনি তার পরবর্তী বছরে যা করতে মানে থার্ড ইয়ারে যা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই হলো এজিএম এর ব্যাপারে সাধারণ নিয়ম। পরেরটা পরে, কে কে বুঝলেন বলেন, কি একজন সামারি করেন তো, যে কি বুঝলেন? জি স্যার, প্রত্যেকটা স্যার কোম্পানিকে, হ্যাঁ, জোরে বলেন একটু। স্যার প্রাইভেট হোক আর পাবলিক হোক স্যার, প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ারে স্যার একবার করে এজিএম করা বাধ্যতামূলক। এবং হুম, একটা এজিএম থেকে পরবর্তী এজিএম এর ভিতর স্যার 15 মাসের বেশি ডিফারেন্স রাখা যাবে না। হুম। একটা কোম্পানি যদি স্যার নতুন করে ইনকর্পোরেশন করে, তাহলে তার ইনকর্পোরেশন ডেট থেকে 18 মাসের ভিতর তাকে স্যার এজিএমটা করতে হবে। না না, প্রথম এজিএম করতে পারবে এরকম। আপনি জি ইচ্ছা স্যার। করলে 1 মাস পরে করতে পারেন, কিন্তু আপনি যদি ডিলে করতে চান, তো শুধু একটার ক্ষেত্রে, খালি প্রথম বছরের ক্ষেত্রে 18 মাসের মধ্যে একটা এজিএম করতে হবে। হ্যাঁ, পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলেন। সেক্ষেত্রে স্যার প্রথম বছর না হয় সেটা যদি দ্বিতীয় বছরও পড়ে যায় বা তৃতীয় বছরও পড়ে যায়, সেক্ষেত্রে স্যার সমস্যা হবে না, কিন্তু 18 মাসটা স্যার লক্ষ্য রাখতে হবে। ব্যাস। হ্যাঁ, সবাই তো মনে হয় বুঝতে পারছেন আশা করি, নাকি? এটা বুঝতে হবে। তারপরে বলছে কি যে আপনি রেজিস্টার্ড মে on an application made by a company within 30 days from the date of expiry of the period, ওই যে উপরের যে পিরিয়ড গুলো বলা আছে, যেমন 15 মাস, তারপরে বলা আছে, তাই না, যে ক্যালেন্ডার ইয়ারে করতে হইবে, তাই না? এগুলা বলছে কি যে এগুলো যদি এই পিরিয়ড, মানে এজিএম হলে, হ্যাঁ, ফার্স্ট এজিএম ছাড়া প্রথম এজিএম এর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন করলে কাজ হবে না। পরবর্তী এজিএম এর ক্ষেত্রে সময়গুলো যাওয়ার 1 মাস, সে মানে বিফোর 1 মান্থ, মানে এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড স্পেসিফাইড ফর হোল্ডিং দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং, মানে 30 ডেজ, 30 দিন আগে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, সেই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে রেজিস্ট্রার মে এক্সটেন্ড দ্য টাইম, রেজিস্ট্রার সাহেব টাইম মানে বাড়াইতে পারে। সেটা সর্বোচ্চ কতদিন? 90 দিন। তবে সেই 90 দিন গুনতে যায় আবার 31শে ডিসেম্বর পার করা যাবে না। তার মানে যেহেতু প্রত্যেক ক্যান্ডিডেটে করতে হবে, এখন আপনি কি করলেন, আপনি যদি টাইম বাড়াইতে চান, তাইলে টাইম বাড়াতে পারবেন আপনার এজিএম যেদিন করবেন, প্রথমবার ক্ষেত্রে না, পরবর্তী গুলোর ক্ষেত্রে। এখন দেখলেন যে আপনার হয়তো 30 এপ্রিলের মধ্যেই করা দরকার, 15 মাসে, কিন্তু আপনার যে কোনো কারণে দেরি হচ্ছে, তাহলে আপনি রেজিস্ট্রারের কাছে অ্যাপ্লিকেশন করবেন কবে? 30 দিন আগে, মানে এপ্রিলের 1 তারিখের মধ্যে অথবা তার আগে করতে হবে, বা 31শে মার্চের মধ্যে করতে হবে।
যে আমি আমি আমাকে 90 দিন পর্যন্ত আমাকে সময় বাড়ায় দেন। হ্যাঁ, তখন সে 90 দিন পর্যন্ত টাইম বাড়াইতে পারবে। কিন্তু যদি এরকম হয় 90 দিন গুনতে যায় আগেই 31 ডিসেম্বর চলে আসে, তাহলে এই 31 ডিসেম্বর পর্যন্ত, তারপরে যাইতে পারিবে না। এই এখন আপনি যদি বলছে যে exceeding 31st December of the calendar year in relation to which the annual general meeting is required to be held, whichever is earlier, যেটা আগে, তার মানে যেটা আগে হয়, হয় 90 দিন, না হলে পরে 31শে ডিসেম্বর আগে, যেটা আগে আসবে। এখন বলছে যে আপনি যদি এই নিয়ম কানুনগুলো ফলো না করেন তাহলে কি, ইফ এ কোম্পানি ডিফল্টস ইন কমপ্লাইং উইথ দ্য প্রভিশন অ্যাজ মেনশনড অ্যাবাভ, এই উপর যা বললাম, দ্য কোর্ট মে অন অ্যান অ্যাপ্লিকেশনস অফ এনি মেম্বার অফ দ্য কোম্পানি call or direct the calling of general meeting of the company and give such ancillary or consequential direction, নির্দেশ দিতে পারে, as the court thinks expedient in relation to the calling, holding and conducting the meeting. তার মানে কি, আপনি যদি ওই নিয়মের মধ্যে না করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে? কোম্পানি আইন অনুযায়ী এজিএম না করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করা লাগবে। তখন কোর্ট ইচ্ছা যেভাবে ইচ্ছা মনে করে সেইভাবে সব দেখে শুনে আপনাকে এজিএম করার জন্য সময় বলে দিতে পারে। যেমন আমি ওই দিন করছি, অ্যাডোনিস মেফেয়ারে করলাম, 2টা কোম্পানি করলাম, তাদের বলে দিচ্ছেন যে 90 দিনের মধ্যে আপনার করবেন। হ্যাঁ, তো তাহলে তখন আপনি 90 দিনের মধ্যে করবেন। এটা কোর্টের একটা, অন্য কারণ না। এটা একমাত্র কোর্টই পারবে, আর কেউ পারবে না। ঠিক আছে, এটা খালি একমাত্র কোর্ট পারবে, আর কেউ না। এই হলো আমাদের এজিএম এর ক্ষেত্রে নিয়ম কানুন, এজিএম এর টার্ম। হ্যাঁ, তো তারপর কি বলছে, সেকশন 183-1 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 94 স্টেট দ্য ফলোইং। এখানে দেখেন পরে আছে 81, আবার আসছে 183। বুঝতে পারছেন? তো এখন এই যে আমি সবসময় বলে থাকি, এই জন্য আমার কেউ বলে যে আমি ভালো না, কারণ এইটা হলো ওই 183 কি বলছে, আমি পড়তেছি হলো এজিএম, 183 তো আর এজিএম এর কথা বলে নাই। এজিএম এর নাম ওখানে আছে, কিন্তু ওই ধারাটাতে এজিএম এর জন্য না। আপনি ভালো করে শুনে রাখেন, ওটা হলো ওই ধারাটা হলো অ্যাকাউন্টস এর জন্য। বুঝছেন? তাহলে এজিএম এর দ্বারা স্যার 181, হ্যাঁ হ্যাঁ, ধারা শুধু 81। শুধু 81? হ্যাঁ হ্যাঁ, ওটা হলো 183, ওটা হলো অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস রিলেটেড 183। ওইটাই না, এটার সাথে বলছে, মানে বুঝাইতে চাইছে যে ওখানেও কিছু বলা আছে এজিএম সম্পর্কে, আসলে তো তা না। এখন প্রশ্ন হলো কি জানেন, যে ওই যে আমি আবারও বলবো যে আমি এগুলো বুঝি বলে আমি খারাপ। যেমন একবার কি করলো আমাদের এফআরসি, আমাদের সাইদ ভাই, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাইদ ভাই, উনি একটি লিখে দিল, সাইন করে দিয়ে দিল যে এজিএম যেদিন হবে তার 9 মাস পূর্বে পূর্বে অ্যাকাউন্টস ক্লোজ করতে হয়। অথচ এখানে কোথাও তা লেখা নাই। বুঝতে পারছেন? সে লেখা দিয়ে একটা সার্কুলার ছেড়ে দিল। এখন আমি যা বললাম যে আপনি এটা কি লিখলেন, এখানে লেখা আছে যে অ্যাকাউন্টস ক্লোজিং হইতে এজিএম এমন এক তারিখে হইতে হইবে যাহা 9 মাসের মধ্যে পড়ে, যাহা 9 মাসের মধ্যে পড়ে, আর 9 মাস পূর্বে করিতে হইবে, এই দুইটা কথা কি এক? খেয়াল করেন, সে সার্কুলার দিয়ে দিল, দেখেন সবার ফার্মে সার্কুলার আছে, কিন্তু আমাদের তো বলার মানুষ নাই। এই যে এত চার্টার অ্যাকাউন্টেন্ট, বিখ্যাত বিখ্যাত চার্টার অ্যাকাউন্টেন্ট, কেউ একটা কথা বললো না, এটা চিঠিও লিখলো না সিবি যে আপনি তো এটা, হ্যাঁ, আপনি যে কোম্পানির যে ধারা, এই ধারা তো আপনি তো ভুল ব্যাখ্যা করছেন। একটা লোক লিখলো, কারণ উনি সবাই তেল দেয় ব্যস্ত। আর আমি বললাম দেখে আন করলো যে তাহলে এক কাজ কর, সেলিমের ওই বেশি করে চেক করে ভুল একটা দূরে আবার ডিবিসিটা বন্ধ করে রাখ, বেশি কথা কয়। অথচ আমি যা বললাম যে ভাই আপনিও যা আমরাও তাই, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমরাও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, কোনো কিছু না বুঝলে ভাই আমাদের ডাকবেন, আমরা এসে বুঝিয়ে দেবো, কারণ আপনি এখানে আছেন তো আমরা তো অনেক, এই যে আমি এর পজিটিভ বললাম যে আপনি এখানে আছেন মানে আমরা অনেক আছি। সে করলো কি, ওই বেশি করে আমার মানে প্রত্যেকটা ফাইল দেখে, আমার দেখে 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 হয় যে এখানে ক্লিয়ারেন্স নেন নাই, এখানে অন্যান্য নেই, তেন নেই, দে বন্ধ করে দিবেছি বাস। বাহ, এই জন্য বললেও দোষ, শিখাইলেও দোষ। কি লিখছে দেখেন, উনি ওনার সার্কুলার দেখেন, সবার ইয়েতে আছে, আমাদের ফাইলে, সবার ফাইলে আছে, লিখছে যে এজিএম, এজিএম এর 9 মাস পূর্বে অ্যাকাউন্টস ক্লোজ করতে হয়। এই এই লিখে দিয়েছে। আসলে
কি আছে এখানে? ওখানে লেখা আছে, আমি এটা পড়াই, এই জন্য এখানে দিছি, কিন্তু এটা আসলে এখানে দেওয়া উচিত ছিল না। এটা পরে যে আলোচনা করলে অ্যাকাউন্টস অ্যান্ড বুকস অ্যান্ড অ্যাকাউন্টস মধ্যে আলোচনা করলেই হয়ে যেত। হ্যাঁ, কোম্পানি আইন আপনারা দেখেন, আপনার সামনে দেখেন, এটা হলো ওই ইয়ের মধ্যে আছে, এখানে আইনে দিয়ে দিছে। হ্যাঁ, দিছে, ভালো ভালো করছে, পড়ি আমরা। বোর্ড অফ ডাইরেক্টর্স অফ এভরি কোম্পানি শেয়ার অ্যাট every annual general meeting held in pursuance of Section 81 lay before the company a balance sheet together with the profit and loss account, or in the case of a company not trading for profit, an income and expenditure account for the period in specified in subsection 2 of this section 2 তে, কারণ 2টা বলতে পারি আমরা, ক্লিয়ার হয়ে যাবো না কি বলছে। এটা এই সাবসেকশন 2 এটার উদ্ধৃতি দিয়েই বলছে, মানে রং বলছে। তারই প্রথমে বললো যে আপনি যে অ্যানুয়াল জেনারেল মিটিং করবেন, সেখানে দেখেন, মানে আইন বোঝার জন্য দেখেন, এই ধারাতে আরো কিন্তু অনেক কথা আছে, সেখানেও লেখা আছে যে অডিটেড অ্যাকাউন্ট দেওয়া লাগবে, এরকম বলা আছে। কিন্তু দেখেন, আপনি 183 একমাত্র সেকশন যেটা দিয়ে বোঝায় যে আপনি এই অ্যানুয়াল জেনারেল মিটিং আপনি অ্যাকাউন্টস ব্যালেন্স শিট উপস্থাপন করবেন কোম্পানি আইন অনুযায়ী। দেখেন তো এখানে কোথাও কিন্তু মানে অডিটের কথা বলা নাই। দেখেন, বোর্ড অফ ডাইরেক্টর্স অফ এভরি কোম্পানি শ্যাল এট এভরি অ্যানুয়াল জেনারেল মিটিং হেল্ড ইন পারসুয়েন্স অফ সেকশন 81 লে বিফোর, তাই না, উপস্থাপন করবে দ্য কোম্পানি এই ব্যালেন্স শিট টুগেদার উইথ দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কিন্তু লেখা নাই কিন্তু যে অডিটেড ব্যালেন্স শিট, তা কিন্তু লেখা নাই। এখন যারা এই কোম্পানি আইন পড়তে পারে না আর যারাই করে না, তারা বহু কথা বলে, বরং দেখেন, তার মানে অডিটেড হইতে পারে তা কিন্তু বলা নাই, খালি বলছে যে এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া লাগবে, পিএল অ্যাকাউন্ট। অন্য জায়গায় বলা আছে অবশ্য যে অডিটেড অ্যাকাউন্টস আপনি ইয়েতে পাঠাইবেন, হ্যাঁ কি জানি বলে, ওই শেয়ার হোল্ডারদের কাছে পাঠাবেন, এগুলো বলা আছে। দেখেন তার কিন্তু এই এই অর্থটা কেউ বোঝার চেষ্টা করে না। এখানে কিন্তু বলে না এই যে অডিটেড, এই জন্যই 183 পরে 100 মানে 90 1 এবং 2 ধারায় বলা আছে যে অডিটেড না হইলে পরে এজিএম করা লাগবে। আমি এটা নিয়ে বাংলাদেশে একমাত্র, বহু জায়গায় বহু মানুষের আমি করছি, কিন্তু কেউ ওই যে আরজেসি করে না, সে আসলে বোঝেই না, বুঝতে পারছেন। এবং মানে আমি যতই বুঝাই, ঘুরে ফিরে বলে যে ম্যাও ম্যাও ম্যাও, ওই ঘুরে ফিরে তারা তাদের এই সার্কুলার লিখে দেয়। আমি বিভিন্ন ভাব থেকে হ্যাঁ, তো এখন মানে লাস্ট প্রেশার বোধ হয় ইয়ের পরে দিব আর কি, এটা আমার ইচ্ছা আছে। হ্যাঁ, এটা লাস্ট প্রেশার দেবো আর কি, কারণ আমি হ্যাঁ একদিন খালি বুঝাই গেছি আর কি, এবার একটু দেবো। কেন দেবো? যে আমার কথা হলো কোম্পানি আইন নট অনলি, আমি কিন্তু শুধু এই বাংলাদেশের কোম্পানি আইন নিয়ে বলতেছি না। আপনি দেখেন পাকিস্তানে যদি আপনি কোম্পানি আইন দেখেন, ওখানে মানে ফাইলিং অফ আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এইটার নামে একটা আলাদা ধারাই আছে। ইন্ডিয়ান যদি দেখেন, ইন্ডিয়াতে স্পষ্ট বলা আছে একদম যে যদি অডিট না হয় তারপরে এজিএম করতে হবে। কারণ এজিএম কেন করতে হবে? এজিএম করে এটা আরজেসি সাবমিট করা লাগে। এই ধারার যে অ্যাপ্লিকেশন, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই। সেই জন্য আমি ও- ওটা হয়তো পরে আসবে বা নাও আসতে পারে এখানে, কিন্তু ওটা আমাদের সাবজেক্ট সাবজেক্ট মানে হ্যাঁ, যেহেতু আমরা প্রফেশনাল স্টুডেন্ট, আমরা আমাদের ওটা সাবজেক্ট, কিন্তু হয়তো পাশ করার জন্য সাবজেক্ট নাও হইতে পারে, কারণ আমাদের এগুলা কেউ বোঝেও না, আর এগুলা প্র্যাকটিসও নাই। আর যারা এই কোম্পানি আইনে কেয়ারটেকার বলি আমরা, এটা বলি হলো আরজেসি কে, কারণ কোম্পানি আইনের মধ্যে যে জিনিসগুলো আলোচনা হয় তার মধ্যে রেজিস্ট্রার সাহেবের ক্ষমতা, তারই এগুলো আছে। কিন্তু এখন তারাই তো এই সব ধারা 190 ধারা তারা বাস্তবায়ন করে না। কারণ যার জন্য কিন্তু যে মানে হাজার হাজার রিটার্ন ঠিক মতো আরজিসি যাচ্ছে না, এবং আরজিসি তো যাচ্ছে না, আবার অডিটও হচ্ছে না। হ্যাঁ, তার জন্য ইও হচ্ছে না, ওই মানে যেটা হলো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট হচ্ছে না। এবং লক্ষ লক্ষ, হাজার হাজার না, লাখ লাখ, কারণ কোম্পানি আছে প্রায় 2 লক্ষ। হ্যাঁ, তো মানে 30,000-এর উপরে 2.5 লক্ষ মতো কোম্পানি আছে, যাই মনে হয় এ পর্যন্ত মনে হয় 20,000 রিটার্ন সাবমিট হয়নি, আমি যেটুকু জানি আর কি। যাই হোক, এবার আমি আপনাদের বুঝাই, আপনাদের পড়ায় চলে আসি আপনাদের। সেটা হলো যে এখানে দেখেন, এখানে বলছে যে এই 183(2) দ্য সেইড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট শ্যাল বি প্রিপেয়ার্ড ফর দ্য ফলোইং পিরিয়ড, নেমলি ইন দ্য কেস অফ ফার্স্ট general meeting for the period beginning with the date of incorporation of the company and ending on a date which is, এই যে দেখেন, এই যে ending on a date which is
উইদিন 9 মান্থস মানে 9 মাসের মধ্যে, প্রিসিডিং দ্য ডেট অফ দ্য মিটিং। দেখেন কথাটা মানে বাংলা কি, বা এই কথার বাংলা হলো যেদিন মিটিং হবে ওই সেই মিটিং থেকে আপনি যে পিরিয়ডের জন্য অ্যাকাউন্টসটা করবেন, তাহলে তাহলে দেখেন এটা হলো আপনাকে অ্যাকাউন্টস এর জন্য বলা হয়েছে, এজিএম এর জন্য না। বলছে যে আপনি এমন একটা পিরিয়ডের জন্য অ্যাকাউন্টস করবেন যার লাস্টের ডেটটা হবে মানে উইদিন 9 মান্থস, মানে এই জেনারেল মিটিং এর পূর্ববর্তী 9 মাসের মধ্যেকার একটি ডেট। আর বাংলায় লেখছে যে 9 মাস পূর্বে অ্যাকাউন্টস করতে হয়, বুঝছেন? এই মানে 9 মাস পূর্বে, আর পূর্বের 9 মাসের মধ্যে উইদিন 9 মান্থস, তার মধ্যের একটি ডেট। এই দুইটা কথা কি এক? দুইটা এক না, বুঝছেন? তো কোন সময় তার মানে আপনি যে মানে প্রথম এই যে বলছে যে ইন দ্য কেস অফ ফার্স্ট জেনারেল মিটিং, এই যে সেই ক্ষেত্রে বলছে যে আপনি এমন একটা ডেট ডেট থেকে শুরু করবেন এবং এটা শেষ হবে এমন একটা ডেটে যাহা ওই এজিএম এর 9 মাসের মধ্যে পড়ে। এই কথা বলছে আর কি। যাতে আপনি এজিএম যে করছেন তার 9 মাসে জানি মানে কম সময় না হয়। তার মানে আমি আপনাদের এরকম বোঝাই, এজিএম যদি করেন আপনি মনে করেন 30 সেপ্টেম্বরে এজিএম করলেন, তাহলে এখন আপনার আপনার যে অ্যাকাউন্টসটা কবে শেষ হবে? শেষ হয়ে তার মানে কি 9 মাসের মধ্যে পড়ে। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু মানে 28শে ফেব্রুয়ারি কোনো অ্যাকাউন্টস ক্লোজ করতে পারবেন না, কারণ তাহলে এখানে ডিফারেন্সটা, সরি না, তাহলে যদি এজিএম করেন সেপ্টেম্বরের মধ্যে, তাহলে আপনার 31শে ডিসেম্বর তারিখে আপনি আপনার হয়তো অ্যাকাউন্টস ক্লোজ করলেন, তাহলে 9 মাসের মধ্যে পড়লো। এখন আমাদের যেহেতু আবার 8টা নিয়ম হয়েছে, যে জুনে আর হলো ডিসেম্বরে, আর যেগুলো ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেগুলো হলো 31শে ডিসেম্বর করবেন, আর বাকিগুলো হলো 30 জুন। তার মানে আপনার 30 জুন জুনে করতে হবে আপনাকে। এখন 30 জুনে করলে আপনাকে তাহলে এজিএমটা 9 মাসের মধ্যে করতে হবে। তার মানে কি এজিএমটা এমন তারিখ করবেন যাতে ওই অ্যাকাউন্টসের লাস্ট ডেটটা 9 মাসের মধ্যে পড়ে, অথবা অ্যাকাউন্টসের লাস্ট ডেটটা এমনই হবে এজিএম যেন 9 মাসের মধ্যে করতে পারেন। খেয়াল করবেন, এই হলো আসলে কথা। 9 মাসের পূর্বে করতে হবে, এই কথার মিনিং তো এটা না, বুঝছেন? বলেন কে কে বুঝলেন, কে কে বুঝলেন না, বলেন। বুঝছেন এটা? নাকি কেউ শুনেই নাই? কেউ কি শুনতে পাচ্ছেন? আরাফাত, শুনতে পাইছেন কি বললাম? 183-2 নাই। রেজনেবল শুনতে পাচ্ছেন? জি স্যার। হুম, এটা কি বুঝতে পারছেন? আসলে 183-2 ইম্পর্টেন্ট কিন্তু। অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্যার ইনকর্পোরেশনের ডেট থেকে 9 মাসের ভিতর, তাই তো স্যার? না না না, তা না, এটা মিনিং তো এটা না। এটা মিনিং হলো যে আপনি যে অ্যাকাউন্টসটা করবেন সেটার লাস্টের যে ডেটটা হবে, সেই ডেটটা এমন একটা তারিখ হইবে যাহা এজিএম এর পূর্ববর্তী 9 মাসের মধ্যে পড়ে। জি স্যার। বুঝতে পারছেন? এজিএম এর পূর্ববর্তী 9 মাসের মধ্যে পড়ে, এইটা এইটা হইতে হবে। বুঝতে পারছেন? তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যখন মানে অ্যাকাউন্টেন্ট হবেন তখন কিন্তু এই ধারাটা ইম্পর্টেন্ট অনেক কিন্তু। সেজন্য যে আমাদের এই, একনাবিনের মিজান ভাইও দেখলাম একটা নিয়ে সমস্যা হয়েছে, বলে আমি বলে দিলাম যে এইভাবে এইভাবে সমাধান করা যাবে। তো সেই জন্য এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা হয়তো এখন মনে করতেছেন যে ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আপনি বলি, যে আপনার যে এই যে অ্যাকাউন্টসটা করলেন, এখন যদি অ্যাকাউন্টসের যে মানে লাস্টের মানে যে ডেটটা যে আছে, সেই ডেটটা এখন যদি আপনি 30 জুনে করেন, আর
মনে করেন এজিএমটা যদি আপনি যে 30 জুনে করলেন, আর এজিএমটা যদি 9 মাসের মানে বেশি হয়ে যায়, পরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লায়েন্স হবে না। তাহলে কমপ্লায়েন্স হবে না। তখন যেটা আছে, আমি আপনাকে জিনিসটা বলি যে এখানে দেখেন বলছে যে এবং ইন সাবসিকুয়েন্ট অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে তাই বলছে যে ডেট উইদিন 9 মান্থস, এ কথা বলছে যে 9 মান্থসের মধ্যে পড়ে। কিন্তু আবার দেখেন, যাদের দেশের বাহিরে, যে ইন কেস অফ কোম্পানি ক্যারিং অর ইজ এ বিজনেস হ্যাভিং ইন্টারেস্ট আউটসাইড বাংলাদেশ, দেখেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, যাদের ইন্টারেস্ট আছে মানে ইয়েতে, দেশের বাইরে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার দেখেন 3 মাসের সুবিধা আছে। দেখেন তাদের আবার উইদিন 12 মান্থসের মধ্যে পড়ে। তার মানে আপনি এজিএমটা তাহলে যে 12 মাসের মধ্যে পড়ে, তার মানে আরো 3 মাস সময় পেলেন আর কি। এই দেখেন, সেজন্য এটা জানতে হবে। আবার কি আছে যে এই 3 মাস সময় আবার ইয়ে বাড়াইতে পারে, রেজিস্ট্রার সাহেব বাড়াইতে পারে আবার। দেখেন, in case of where an extension of time has been granted for holding the meeting under section 81, যদি 81-তে যদি একবার টাইম বাড়ায় দেয়, তাহলে a date within the said 9 or 12 months as the case may be preceding the date of holding such meeting under that section, তার মানে কি যে রেজিস্ট্রার সাহেব বাড়ায় দিতে পারবে। বাড়ায় দিলে আপনাকে 9 মান্থস এবং 12 মান্থস এটা আপনাকে আপনাকে মানতে হবে। তবে কি আছে, প্রোভাইডেড দ্যাট registered may on an application being made to before the expiry of the said 9 months or 12 months extend the period by a period not exceeding 3 months, আমরা আরো 3 মাস বাড়াইতে পারি। এগুলো আপনি জানা থাকতে হবে। না হলে দেখবেন যে আপনি যা ওই এজিএম করবেন, আপনার অ্যাকাউন্টস কবে শেষ হয়েছে এটা নিয়ে ধরা খেয়ে যাবে। বরং আপনি কি করতে পারেন, আগে একটা অ্যাপ্লিকেশন করে ওই 9 মান্থস বা 12 মান্থ শেষ হওয়ার আগেই আপনি আরো 3 মাসের জন্য আপনি কি চাইতে পারেন। আপনি বলতে পারেন যে ঠিক আছে, আমি তো অ্যাকাউন্টস ক্লোজ করছি, কিন্তু এজিএমটা আমি ওই যে যে 9 মাসের মধ্যে পড়ে, ওটা কি 12 মাসের মধ্যে ফেলাতে চাচ্ছেন, 3 মাস আরো বাড়াইবেন, রেজিস্ট্রারের কাছে আপনি অ্যাপ্লিকেশন করে বাড়ায় নেবেন। এবং এটার সাথে মিলাইতে হবে, এটার সাথে। না হলে আপনি এজিএম যদি আইন অনুযায়ী না হয়, আপনাকে হাইকোর্টে যাওয়া হবে। হাইকোর্টে গেলেই তো আপনি 6 মাসের জন্য আটকে গেলেন মিনিমাম। কারণ আমরা 2 মাসের মধ্যে করি, কিন্তু দেখা যায় আলটিমেটলি 2 মাসের মধ্যে করে ওটাকে পাশ করায় নিয়ে আসতে আসতে দেখা যায় 2 মাসের মধ্যে হয়তো হাইকোর্ট পাশ করে দেয়। তারপরে ফাইনাল রিপোর্ট, ফাইনাল যে অর্ডার পাইতে লাগে আবার 15-20 দিন। তারপরে ওটা পাওয়ার পরেও আবার আরজেসি সাবমিট করা আরো টাইম লাগে, সময় লাগে আসলে। দেখা যায় যে 3 মাস 3.5 মাস হয়ে যায়। আর এমনি তো অন্যরা 6 মাস লাগা যায়। এই জন্য এই জিনিসটা জানা কিন্তু খুব মানে জরুরি আসলে এখানে, ঠিক আছে। এই যে কিন্তু এটা আসলে এই অ্যানুয়াল জেনারেল মিটিং হেডে এটা কিন্তু আইনে কিন্তু এটা আলোচনা নাই। এখানে শুধু এই 81 আছে এখানে, তারপরে হ্যাঁ, তারপর 82 আছে, 83 আছে এখানে। ওটা দিছে 183 দিল এখানে, এই জন্য আলোচনা করলাম। কেন আলোচনা করলাম, তার মানে আপনি যে অ্যাকাউন্টসটা করবেন, ওইটা যদি আপনি যে এজিএমটা করবেন, এটা মন রাখা লাগবে কিন্তু যে এজিএমটা আপনি জানো অ্যাকাউন্টস ক্লোজ থেকে 9 মান্থসের মধ্যে হয়, এটা মন রাখা লাগবে। আর যদি আপনার যদি এমন কোম্পানি হয়, মাল্টিনেশনাল না হলেও এমন কোম্পানি যে আপনার বাইরের সাথে আপনার ব্যবসা আছে এবং তাদের সাথে অনেক অ্যাকাউন্টসের সেটেলমেন্টের ইস্যু আছে, তাহলে আপনাকে 12 মাস পর্যন্ত আপনাকে টাইম দিবে, মানে আরো 3 মাস টাইম দিবে। তারপরেও আবার ইচ্ছা করলে আপনি ওই টাইম শেষ হওয়ার আগেও যদি আপনি টেস্টের নিকট আপনি অ্যাপ্লাই করেন, আরো 3 মাস আপনি বাড়াতে পারেন। এই এইটা আছে। একটা হলো কি অ্যাকাউন্টসের পিরিয়ড, আর একটা হলো এজিএম, এটা হলো দুই জিনিস। সুতরাং এই ধারাটা আপনাদেরকে জানা দরকার, এবং পরীক্ষায় কিন্তু আপনাদের এগুলো আসতে পারে। তারপরে যাই, এখানে কি লেখছে দেখি আমরা একটু। Factors affecting the counting of interval between two consecutive AGMs when the court condones delay, ওই যে বললাম একই জিনিস আবার লিখছে, ওই একই জিনিস আবার লিখছে। when the court condones delay মানে মাফ করে দেয় ডিলে in holding AGM according to section যে 181 ওই যে টাইম ফ্রেমের কথাগুলো বলছে সেকশন 81-তে। একটা হলো মানে কি বলছে এখানে, একটা হলো প্রত্যেক বছর একটি করতে হবে, আরটা হলো কি যে দুইটার মধ্যে যে ডিফারেন্স বিটুইন দ্য টু কনজিকিউটিভ 15 মান্থস। এই যে বলছে যে
The new schedule start from the date of holding the AGM as per order of the court and এটার মধ্যে ভুল টুল আছে দেখে নি 181 the time frame described in that subsection for holding AGM becomes ineffective. টাইম ফ্রেম ডেসক্রাইব, হ্যাঁ, যদি কোর্টে যান তখন তো টাইম ফ্রেম যদি না হয় তাহলে কোর্টে যাবেন। দ্য নিউ শিডিউল স্টার্ট ফ্রম দ্য ডেট অফ হোল্ডিং দ্য AGM as per order of the court and the 15 months interval should be counted from that date. না না, এই রং কথা এটা। না, এই জন্য আমি ভালো করে পড়লাম, এটা তো রং হলো। আর এটা প্রত্যেক বছরের যখন আপনি ডিলে কন্ডিশন হবে, পরবর্তী বছর যায় আপনাকে আবার ওই কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে, নতুন ডেট স্টার্ট হইবে না। রং কথা এটা, এটা রং, এটা হলো সাধারণ নলেজ থেকে লেগছে, এটা তো ঠিক হলো না। আইন তো সাধারণ জ্ঞান দেওয়া হয় না। এটা হবে কি, আমি বলি আপনাদের, যদি কোনো বছর যদি ওই ডিলে হয়ে যায়, আপনি কোর্টে যা পাশ করাবেন, পাশ করাইলেই কোর্ট আপনি পাশ করে দিল। হ্যাঁ, তাহলে পরবর্তী বছরে নতুন ভাবে শুরু হবে না, নতুন ভাবে শুরু হবে না, ওই একই থাকবে। বুঝতে পারছেন? মানে এজিএম এর ডেট তো আর ওই, এখন আপনি ধরেন 24 সালেরটা আর ডিলে হয়ে গেছে, 24শে ডিসেম্বরের মধ্যে করতে পারেন নাই, কোর্টে গেলেন, আপনার টাইম বাড়াইছেন, 3 মাস বাড়াইছেন, ধরেন আপনার অ্যাকাউন্টস হলো 30 জুন, তাহলে আপনাকে আপনাকে তাহলে কি, যেহেতু প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে একটা করে এজিএম করতে হইবে, তাহলে আপনাকে 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে, করতে পারেন নাই, তাহলে কি হলো, ডিলে হয়ে গেছে। হ্যান্ড এই ডিলে মানে কেউ আপনাকে মাফ করতে পারবে না। কে মাফ করতে পারবে এটা? এটা একমাত্র মাফ করতে পারবে হলো কোর্ট। কোর্টে গেলেন, কোর্টে গেলে কি হলো, কোর্ট 25 সালে গেলেন কোর্টে, 25 সালে কোর্টে যায় আপনি 25 সালে পাশ করে নিয়ে আসলেন, এর মানে কি, এই মানে তার মানে কি এজিএম ডেট কি 25 সালে? তার মানে এরা কিছুই জানে না, এই যারা বই লিখছে কিছুই জানে না আসলে। এটা হবে কি, ওই 24 সালের যে লাস্টের ডেট 31/12, ওটাই হবে হলো ও- ওই এজিএম এর ডেট। বুঝতে পারছেন? সবাই এটা বোঝা লাগবে, এটা না বুঝলে পারে তাহলে আপনার কিছু শেখা হবে না। কি আপনার শুনতে পাচ্ছেন আমার কথা? রেজনেবল শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখি আপনি কি বুঝতে পারছেন একটু বলেন তো, তাহলে আমি আবার বোঝাবো, আমি আবার বলবো, আমি পুরোটা তো বলিনি, এত বলেন কি বুঝতে পারছেন বলেন তো স্যার আপনি। এখানে যেটা লেখা আছে স্যার বলছে যে কোনো কারণে যদি স্যার কোম্পানি হুম সেই সেকশন 81 এর ডেট হুম মোতাবেক স্যার এজিএম করতে ব্যর্থ হয় এবং কোর্টের কাছে যায়, হুম কোর্ট যে ডেটটা তাকে দিবে হুম সেই ডেট থেকে আবার কাউন্টিং শুরু হবে এবং হুম 15 মাস কিন্তু লেখা হবে। এটার ভুল কথা এটা, হ্যাঁ স্যার, এটা আপনি বললেন যে এটা ভুল কথা। ভুল। হ্যাঁ, কেন ভুল বুঝাই দিই। কোর্টে যখন গেলেন আপনি তো 24 সালে তো কোর্টে যাবেন না, যাবেন 24 সালে না, যাবেন তো 25 সালে নাকি? জি স্যার। আচ্ছা, তো 25 সালে ধরেন আপনি ফেব্রুয়ারি মাসে কোর্টে গেলেন, যায় আপনি এপ্রিল মাসে ধরেন, মানে আজকে একটা, বা ধরেন 1 মাসের মধ্যে কথা কথা আমি মানে মানে বোঝানোর জন্য বলতেছি আর কি, যে আপনি কি করলেন, আপনি মার্চ মাসে এসে অর্ডার নিয়ে আসলেন, তাহলে অর্ডারের মধ্যে কি লেখা থাকবে, যে আপনাকে 90 দিনের মধ্যে আপনাকে কি করার জন্য, বা 60 দিনের মধ্যে আপনাকে এজিএম করার জন্য নির্দেশ দেওয়া হলো, তাই হবে না? তাই তো হবে নাকি? অর্ডার তো সামনে হবে, অর্ডার তো জি আর স্যার। পিছনে হবে না নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে ধরেন 60 দিনের মধ্যে বললো, তা আপনি ধরেন 30শে মার্চ অর্ডার পাইলেন, 60 দিন আপনি এপ্রিল বা মেতে যায় আপনি কি করলেন, 60 দিনের মধ্যে এজিএম করে ফেললেন। তাইলে এখন এখানকার যে লেখা তাতে বোঝা বোঝা যাচ্ছে যে 60 দিনের যেদিন থেকে করলেন সেদিন থেকে নতুনটা শুরু হবে, এটা বোঝা যাচ্ছে না এখান থেকে? স্যার। জি স্যার। তা তো হবে না, এটা তো ঠিক কথা না, এটা তো রং কথা এটা। কারণ আপনি যখন 24 সালের যে এজিএম এর ডেটটা হবে, আপনি যদি আপনার এজিএম এর ডেট, সেটা তো ওই ইয়েরটা হবে না, 25 সালের যে আপনি মানে মে মাসে করলেন সেই ডেট তো হবে না। বুঝছেন? এটা মনে রাখেন, কিন্তু সেই ডেট কিন্তু হবে না। আপনি যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবেন, শিডিউল 10-এর মধ্যে ডেট দিবেন, ওই ডেটটা হলো 24 সালের লাস্টের ডেটটা, মানে 31/12, 31/12/2024, ওটা হলো এজিএমের ডেট। খেয়াল করছেন? কি বোঝা গেল? জি হ্যাঁ, আবার আপনি আবার যখন 25 সালে যখন আসবে, 25 সালে আবার 25 সালের নিয়ম অনুযায়ী করতে হবে আবার। আপনি কবে অ্যাকাউন্টস আপনি ক্লোজ করলেন, হ্যাঁ,
তার থেকে আবার আবার ডিসেম্বরের মধ্যে আপনাকে মানে এজিএম করতে হবে, তাহলে আপনি রেগুলার হবেন। তাহলে তো যদি ওই 31শে ডিসেম্বর থেকে যদি আমি 15 মাস গুনি, তাহলে কি হবে? 15 মাস গুনলে কি হবে? তাহলে তো পরবর্তী বছর যাওয়া লাগে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে তো 26 সালে যাওয়া লাগে না? জি স্যার, 26 এই যে মার্চ তার মানে এগুলা যে লেখে এখন বুঝতে পারছেন? একদম মানে আমি এই বইটার মধ্যে হাজার হাজার ভুল আছে এই বইয়ের মধ্যে, কারণ এগুলো জানে না, মানে বাস্তব মানে এই জানে না যে কি আসলে। কারণ আপনি আইনে হলো প্রত্যেক সালে একটা এজিএম করতে, আপনি যদি ওটা 24 সালের লাস্টের ডেটটা না দেন, তাহলে কি 24 সালের এজিএম হলো? না স্যার। হলো নাকি বলেন? না স্যার। তার মানে আপনি যেদিনই আপনি হাইকোর্ট থেকে পাশ করান, তাইলে ওইটা হবে ওই আগের বছরের লাস্টের ডেট। তার মানে ওটার এক্সাম ডেট হলো 31/12/2024, তাহলে সে ওটা 24 সাল হলো। আবার 25 সালে এসে আপনাকে আবার এই কোম্পানি আইনের সব নিয়ম আপনাকে ফলো করতে হবে, এবং ক্যালেন্ডার ইয়ারের মধ্যে একটা এক্সাম করতে হবে, না করলে আপনি আবার ডিফল্ট হয়ে গেলেন, আপনাকে আবার 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 কোর্টে যাওয়া লাগবে। বুঝতে পারছেন? তার মানে এইখানে যা লেখছে, তাহলে তো 15 মাস যোগ করলে তাহলে তো 26 সালে যায় এক্সাম করা লাগে আবার। 25 সালে একটা করছি, 26 সালে আমি তো একবার একটা কি যেন একটা কোন জানি মিটিং এর মধ্যে আমি এই এই জিনিসগুলো আমি এইটাই আমি সবার সামনে আমি বলছিলাম এইটাই। তারপরে মনে কেউ সেখানে কেউ মানে শোনে নাই, তাহলে আমি বুঝতে পারছি আর কি। এখন বুঝতে পারলাম এই জন্য বইয়ের মধ্যে লেখছে এইটাই আমি বলছিলাম যে আমাদের ছাত্রদেরকে তো এগুলো শেখানো দরকার, যার জন্য এরা বাস্তবে যখন কাজ করতে যায় তখন আর কিছুই বুঝতে পারে না এরা। যে আমরা যদি এইভাবে যদি আমরা কন্টিনিউশন ডিলে করি, পরবর্তী সালের বছরে যদি আমরা করতে পাশ করাই, বা প্রকৃতপক্ষে ওটার এজিএম ডেট কবে হইবে, পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন আসা উচিত। এখানে লিখে দিল একটা ভুল কথা লিখলো যে নিউ শিডিউল স্টার্ট, এটা রং পুরো একদম। ওটা কেটে দেন, যে নিউ শিডিউল স্টার্ট, এটা রং, এটা এটা হবে না। তাহলে 15 দিন তো আমি যে 15 মাস গুনি, তাহলে তো আমি যাই আসলে তাহলে তাহলে 15 মাস গুনলে তাহলে তো আর 1-2 বছরে এজিএম করার প্রয়োজনই নাই। আপনি এজিএম যেদিনই করেন ওটা ডেটটা হবে হলো ওই যে বছরে আপনি ডিলে করছেন সেই বছরের লাস্টের ডেট, সেটা এজিএম হবে। কি সবাই বুঝতে পারছেন? ইব্রাহিম, আপনাকে ভিডিও দেখতে পাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন আমি যা বললাম? স্যার আমি মাত্র জয়েন করছিলাম তো, আমার নেটে প্রবলেম। হ্যাঁ, আমার নেটে প্রবলেম, এই জন্য আমি বুঝতে পারিনি ক্লিয়ারলি। আচ্ছা। তো যাই হোক মানে এই জিনিসটা বোঝা দরকার, আপনারা যেহেতু প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট, বুঝতে পারছেন? আপনারা যদি এগুলো না বোঝেন তাহলে তো হবে না, বুঝছেন? আচ্ছা, দেখি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং এর যে অ্যাকাউন্টিং এর চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে, দেখি তো একটু ধরি। আর লাইন থাকেনি কোনো কি মানে ফোন দিচ্ছে, একটু ফোনটা ধরে নিই। একটু লাইন থাকেন প্লিজ।
হ্যাঁ দিয়ে দেন আসলে দিয়ে কাগজে একটা ফটোকপি দিয়ে তাই হবে। আল্লাহ, হ্যাঁ। তো যাই হোক, এই জন্য এখানে কিন্তু লেখা ঠিক নাই, কারণ আমি যখনই লেখছে এগুলা তখন আমি বুঝতে পারছি যে এগুলো লেখার আসলে তো না বুঝে একটা লিখে দিবে আর কি। হুম। এগুলো আর কি বলবো, যে বলার কিছু নাই। এগুলো যাই হোক, এখানে একই জিনিস বারবার বলছে, ওই যে আগের 183 এগুলি বারবার বলছে। এগুলো আসলে ওনারা কিছু বুঝছে কিছু না বুঝে লেখছে আর কি। কিন্তু আমি এখানে যা বুঝালাম এটাই, আর এখানে এটা এটা বোঝেন, এটা হবে না, নিউ শিডিউল কখনো স্টার্ট হবে না। এটার প্রত্যেক আপনি যেদিনই আপনি হাইকোর্ট যদি আপনি যেমন আপনাকে আছে এটা না, আমি আপনাদের বাস্তব আরো অনেক কথা বলি, যেমন এক সময় ইউসিবিএল ব্যাংকের একসাথে ধরেন 6 বছরের হয়েছে, আমি ছিলাম হোমল্যান্ড লাইফে একসাথে 9 বছরের হয়েছে। তো এই 9 বছর মানে তাহলে 9 বছরের আগের যেটা, তাহলে তাহলে সেটা সেটা তাহলে আজকে হবে নাকি? এখানকার আইন অনুযায়ী আজকে হবে। 9 বছরের যেটা 8 বছর আগে সেটা তারপরে হবে, যেটা 9 বছর। এই কথা যদি মানে এই আইনে যদি এটা হয় তাহলে এটা হবে কখনো? বলেন, তাই হবে? তা তো হবে না। তার মানে ওই 9 বছর আগের যে লাস্ট ডেট 31শে ডিসেম্বর যেটা, সেইটাই হবে হলো ওইটার এজিএম এর ডেট। এবং শিডিউল 10 যেটা বলি আমরা, শিডিউল 10-এ তো আপনাকে 6 জায়গায় লিখতে হয়, 6 জায়গায় লিখতে হয় এজিএম ডেট। সেখানে আপনাকে লিখতে হবে ওইটাই। তাহলে কি ওই যেদিন আপনাকে নিউ শিডিউল এই যে কথা বলছে, ওই ডেট তো দিবেন না। দিবেন ধরেন 9 বছর আগে, আর 25 তো ধরেন 16 সালে ছিল আর কি, তাহলে হবে 31/12/2016। আপনার 9 বছর কিন্তু একসাথে পাস করেছেন কোর্ট থেকে, সবগুলোর কিন্তু ডেট ডেট কিন্তু এটা হবে না, ওই 16 সালের ডেট হবে, কারণ ওই এসডিএম এর ওটাই হলো লাস্ট ডেট। তারপরে আবার 31/12/2017, 31/12/2018, এইভাবে শিডিউল 10 আপনাকে আপনাকে শিডিউল 10 যেটা যেটা জমা দিতে হয় এসডিএম এর পরে ইজানের সাথে, ওইটাই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আরজিসি। কি আপনারা বুঝলেন কিনা বলেন তো দেখি, দুই একজন বলেন। কি কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? ইন্টারনেটের সমস্যা নাকি আছে? কি আমার কথা শুনতে পাচ্ছেন? হুম। স্যার শোনা যাচ্ছে স্যার? ওই ইয়ে খালিদ কিবরিয়া, শোনা জি যাচ্ছে স্যার। কিছু? না স্যার, প্রশ্ন নাই স্যার। আমি তো কিছু শুনতে পাই না আপনাদের কথা। হ্যাঁ এখন বলেন, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি যে বললাম কিছু বুঝছেন? স্যার কিছু কিছু বুঝছি। কিছু কিছু বুঝছেন, আচ্ছা তাহলে আবারও বলি। বাকিটা বাকিটা আমি মানে যখন আবার রিপিট মানে পড়বো তখন আমি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি ওটা মেমোরাইজ আরেকবার হয় নাই। বলবো, না না এটা কিন্তু বই এখানে একটা পুস্তকে। হ্যাঁ বলেন এখানে স্যার বলেন। একটা জিনিস যেটা, সেটা হলো যে এখানে ভুল যেটা আছে সেটা আমার মেমোরিতে নিয়ে নিছে আর কি। হুম। না কিন্তু বাস্তবে কি হবে সেটাও বলে দিই, যেমন আমি বললাম যে ইউসিবিএল ব্যাংক বা মনে করেন হোমল্যান্ড লাইফ 9 বছরের পাস করেছে একসাথে, কথার কথা। তাহলে কি, তাহলে তো সব ডেট তো আর এই নতুন ডেট হবে না। তার মানে ওই যে ওই 9 বছরের আগে যেটা ছিল 16 সালে, কথার কথা, ওই ষোলো সালের যে লাস্টের ডেট সেই ডেটটা লিখতে হবে শিডিউল 10-এ। তারপর 17 সালের লাস্ট ডেট, 18 সালের লাস্ট ডেট, 19 সালের লাস্ট ডেট, এরকম 20 সালের লাস্ট ডেট, এরকম। বুঝতে পারছেন? তাইলে নতুন শিডিউল স্টার্ট হবে না। এটা বুঝতে পারছেন তো এখন নাকি? জি স্যার। ওকে। এবার পড়ি দেখি, আবার এখানে আবার নোটিশ হবে, জিএম নিয়ে আসছে এখানে দেখি, and যা যা ম্যানুয়াল আছে তাই পড়তে হবে। অ্যাকর্ডিং টু সেকশন 185-1 21 days notice is in writing shall have to be given for AGM. Yes, আগে ছিল 14 দিন, এখন হচ্ছে 21 দিন। Any provision in the articles of association বলছে notwithstanding anything, any provision in the article, লেখার দরকার নেই। However, an AGM may be convened with the consent of all the members entitled to receive the notice of the meeting by a shorter notice, right? আইনে বলছে 21 দিন, তবে আপনি ইচ্ছা করলে শর্টার নোটিশ দিতে পারেন, তাহলে সবার কনসেন্ট লাগবে। সবার কনসেন্ট লাগবে, এটা সবার কনসেন্ট ছাড়া হবে না, লাগবে সবার কনসেন্ট। যদি সবাই কনসেন্ট দেয় আপনি শর্টার নোটিশ দিলেও কোনো সমস্যা নাই,
অনেক সময় আমরা এরকম করি, শর্টের নোটিশ দিয়ে আমরা সাবমিট করে দিই। ঠিক আছে, এটা সেকশন 185 একের এর একে আছে। Notice of the meeting of a company with a statement of business to be transacted at the meeting shall be served on every member in a manner in which notice are required to be served by Schedule 1 Schedule 1। Schedule 1 মানে হলো ওই যে বললাম যে Schedule 1 মানে হলো একটা স্যাম্পল অফ আর্টিকেল, ওখানে আছে নোটিশ কিভাবে দিবেন। বাট accidental omission to give notice, হ্যাঁ, to or the non-receipt of notice by any members shall not invalidate the proceedings at any meeting. Yes, হঠাৎ করে কেউ পান নাই, দুই বাদ ক্রমে পান নাই, এতে কিন্তু কোনো এজিএম মানে ভন্ডুল হবে না। ঠিক আছে, ইফ দ্য আর্টিকেলস মেক ক্লিয়ার প্রভিশন রিগার্ডিং বিজনেস টু বি ট্রানজাক্টেড এট এজিএম, নোটিশ নিড নট ডিসক্রাইব দ্য বিজনেস টু বি ট্রানজাক্টেড এট মিটিং। নো, এই কথা বললেও এই কথা আপনাদের শেখা যাবে না, এই কথা আপনার শেখার কিছু নাই, এটা বলা যাবে না এখন। যে এই লাইন যে এজেন্টে বলা আছে, আর্টিকেলস মধ্যে বলা আছে যে এই এজেন্ডা আলোচনা করব, আর এজেন্ডা দেওয়া লাগবে না। নো, নোটিশ মানে উইথ এজেন্ডাস, এই কথা কাটা দেন, এই লাইনটা কাটা দিয়ে দেন, এটা দরকার নাই, এরকম শেখাও যাবে না। নোটিশ মানেই উইথ এজেন্ডা। নোটিশে কি কি থাকবো, তার মধ্যে বলা হয় যে সময় থাকা লাগবে, হ্যাঁ, কখন হবে, তারিখ থাকা লাগবে, তাই না, কোন দিন হবে, তাই না, কি বারে হবে, কোথায় হবে, তার ফুল অ্যাড্রেস, উইথ এজেন্ডা, কি কি আলোচনা হইবে, এইগুলা সব বলো নোটিশের হলো বৈশিষ্ট্য, এইগুলা শেখা লাভ নেই এখন আপনার। এবং হয়ারে ডাইরেক্টর ডাজ নট হোল্ড এনি শেয়ার, হি ইজ নট এন্টাইটেলড টু নোটিশ অফ অ্যানুয়াল জেনারেল মিটিংস। এটাও রং কথা, বলছে যে হয়ারে ডাইরেক্টর ডাজ নট হোল্ড এনি শেয়ার, হি ইজ নট এন্টাইটেলড টু নোটিশ অফ অ্যানুয়াল জেনারেল মিটিং। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা কি করবে, ওরা কি কলা কিনে খাবে? বলেন, এই যে লাইনটা মানে বানায় লিখে দিল, এই যে লাইনটা, এটা তো বানায় লিখছে আর কি। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকে তাহলে সে তার তো কোনো শেয়ার হোল্ডার নাই, সে নোটিশ পাবে না? বলেন, রেজানুল হক শুনতে পাচ্ছেন? শোনা যায় না বোধ হয় মাঝে মাঝে, নাকি? এখানে লিখছে যে হয় ক্লিয়ারলি ডাক্তার শোনা ডাজ যাচ্ছে নট হোল্ড, সবকিছু স্যার। এই 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 যে কথাটা খালিদ, এটা কি তারপরে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তারা কি করবে? ঠিক আছে, তারা তো আমি নোটিশ খালি পাবে। চিন্তা করতেছি যে এই আমি সাধারণত কোনো বইতে এই লাইন কখনো পড়ি নাই। এই কোথেকে এনে এটা দিয়ে দিল, ভাবলেন এটা কাটা ঠিক নাই। এবার আমরা এই যে 20 সালের 7ই সেপ্টেম্বর যে কি চেঞ্জ আসছে সেটা আমরা একটু দেখি। 150 all proceedings taken at EGM মানে extraordinary meeting shall be deemed to be special agenda। এটা তো আগেও ছিল, এটা না লিখলেও তাই, আর এটা চেঞ্জ না করলেও তাই। যাই চেঞ্জ করছে আমরা একটু শুনি। ওই চেঞ্জ না করলেও যে ইজিএম এর মধ্যে যে আলোচনা করে তার নাম স্পেশাল এজেন্ডা বলা হয়। প্রোভাইডেড দ্যাট দ্য স্যাংশন অফ বলছে স্যাংশন অফ ডিভিডেন্ড, বোনাস শেয়ার, অ্যাপ্রুভাল অফ অডিট রিপোর্ট, এছাড়া আমরা রিপোর্টস অফ ডাইরেক্টরস অ্যান্ড অডিটর্স, পিরিয়ডিক্যাল রিটায়ারমেন্ট অফ ডাইরেক্টরস, fixation of remuneration of auditors, shall not be treated as special agenda or resolution। তাহলে এগুলা বলার কি মানে হলো জানি, তার মানে যারা এই অ্যামেন্ডমেন্ট করছে তারা হলো আরজেসি ঘুষখোররা, বুঝতে পারছেন? তারা আসলে তারা এখানে স্পেসিফাই করতে চাইছে আর কি, আসলে এটা দিয়ে কিছু মিন করে না কিছু। কারণ এগুলো আইনে যেগুলো বলা আছে কোম্পানি আইনে, এগুলো সবই হলো যেগুলো কোম্পানি আইন অনুযায়ী আসবে, যেগুলো যেগুলো সাধারণ, যেগুলো অর্ডিনারি, যেমন আমরা যেগুলা সাধারণত জানি, এই যে 4টে এজেন্ডা, এটা কি যে অ্যাকাউন্টস অ্যান্ড কি অ্যাকাউন্টস এর হলো কি মানে অ্যাডপ্ট এটা অ্যাপ্রুভাল অফ অডিট রিপোর্ট এবং রিপোর্ট অফ ডাইরেক্টরস বলে অ্যাকাউন্টস, যেটা অ্যাকাউন্টস এর যেটা ইয়ে আর কি, এগুলো সবই হলো কি সাধারণ, এগুলো স্পেশাল না। শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ স্পেশাল এজেন্ডা, এগুলো সাধারণ এজেন্ডা, সবাই জানে এটা সাধারণ এজেন্ডা, এগুলো তো আবার লিখে দিছে, স্পেসিফাই করছে। এখন যদি বলি এগুলো যদি সাধারণ এজেন্ডা হয়, তাহলে পরে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ কর্পোরেট গভর্নেন্স অডিটর, এটা কোথায় যাবে? অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, কি জানি কয় যে
ইন্স্যুরেন্সের কর্পোরেট গভর্নেন্স অডিটর, অ্যাপয়েন্টমেন্ট অফ স্ক্রুটিনাইজার, অডিটর কথা নাই বললাম, ওটা দিয়ে আমি বুঝাইলেন, ওখানে যদি লেখা আছে অডিট রিপোর্ট, লেখা আছে অডিটর, হ্যাঁ তাহলে স্ক্রুটিনাইজার যে তার যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেটা খুঁজে যাবে। এখন এখন নতুন নতুন আইন এসেছে। সোজা কথা হলো যে এজিএম এ যেগুলো আলোচনা হয়, এজিএম এ সেগুলো সবই হলো সাধারণ অর্ডিনারি এজেন্ডা, আর যেগুলো ইজিএম এ আলোচনা হয় সেগুলো হলো স্পেশাল এজেন্ডা। এটা আমরা এইভাবে শেখা লাগবে, এইভাবে শিখলে হবে না। এটা আবার সংশোধনী হয়েছে বুঝছেন, যারা সংশোধনী প্রস্তাব করতে আমরা চিনি, যারা এই বুদ্ধি দিচ্ছে সরকারে, ওগুলো দেখে আমি চিনি আমরা। ইফ এনি স্পেশাল এজেন্ডা ডিসকাসড ইন দ্য স্পেশাল মিটিং ইজ সাপোর্টেড বাই এনি ডকুমেন্ট, দ্য সেম শ্যাল বি ক্লিয়ারলি মেনশনড ইন দ্য নোটিশ অফ দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ভিজিট লাগছে। কি বুঝলাম না কিছু, যাই হোক এটা লেখারও কোনো মানে নাই। লিখছে কোম্পানি আইন এইভাবে ই করছে, আমরা জানলাম বললাম আর কি, যে স্পেশালি বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে যে এটা আছে। হ্যাঁ ক্লিয়ারলি তো বলাই থাকে, কারণ স্পেশাল নোটিশ থাকে আলাদা 21 দিনের, এবং ইজিএম থাকে, ইজিএম মধ্যে বলা থাকে এখানে। কারণ এই কথা লেখার কোনো দরকার নাই, কারণ কেন দরকার নাই, যে ইজিএম করার আগে বোর্ড মিটিং করার আগে, বোর্ড মিটিং এ যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত সহ ইজিএম করা লাগে। কি লেখা থাকে দেখে, নোটিশের মধ্যে লেখা থাকে রিজলভ দ্যাট, সিদ্ধান্ত হয়ে আছে, কোথায় হয়ে আছে, বোর্ড মিটিং এ হয়ে আছে। তাইলে আর এই সাপোর্টেড বাই এগুলা বলে লাভটা কি, এনি ডকুমেন্ট দ্য সেম ক্লিয়ারলি যে স্পেশাল এজেন্ডা, এটা তো বলাই থাকে এগুলা। তার মানে এরা জানেই না কিছু আসলে, যে কিভাবে আসলে একটা ইজিএম কিভাবে করতে হয়, দিলেও আমরাও বললাম অসুবিধা নেই। এবারে এই শেয়ার হোল্ডার্স হোল্ডিং এ মিনিমাম 5% অফ শেয়ার ক্যাপিটাল ক্যান প্রপোজ দ্য এজেন্ডা ইন দ্য এজিএম এবং অফ দ্য মিটিং। এটার আসলে কোনো মানে, এর নতুন একটা মানে অধিকার, মেম্বারদের একটা অধিকার দিছে, যে তারা আসলে অ্যানুয়াল জেনারেল মিটিং এ তারা এজেন্ডা প্রপোজ করতে পারে। এখন এটাতে কি বুঝাইলো আসলে, আমি বুঝি না। এই এই যে আইন বানাইলো, যে শেয়ার হোল্ডার্স হোল্ডিং এ মিনিমাম অফ 5% শেয়ার ক্যাপিটাল ক্যান প্রপোজ দ্য এজেন্ডা ইন দ্য এজিএম। এজিএম এ তো এজেন্ডা ফিক্স করা, ওই যে উপরে নিজেরাই বললো যে এগুলা কিন্তু একটাও স্পেশাল হবে না, এজিএম মানেই এইগুলা, নট ট্রিটেড অ্যাজ স্পেশাল, তার মানে এজিএম মানে অর্ডিনারি, এই সবটির নাম হলো অর্ডিনারি। তাহলে এবারে এই অর্ডিনারি থাকবে, তাহলে আবার এজিএম এ আবার এজিএম এর মধ্যে আবার এরা আবার 5% আবার কি প্রপোজ করবে, আমি এটাই বুঝলাম না। ওরা কি প্রপোজ করবে এজিএম এর মধ্যে, এজেন্টরা প্রপোজ করবে মানে এজিএম এর মধ্যে 5%, এরা ধরেন আগে থেকেই বললো যে আমরা 5% আমরা একটা এজেন্ডা প্রপোজ করবো। কি এজেন্ডা প্রপোজ করবো, এজেন্ডা তো ফিক্স ফিক্স করা। যাই হোক নতুন আইনের মধ্যে এটা ঢুকাইছে। এখন আইন আমি এগুলোর নাম দিছি, এগুলো আইন না, এগুলো হলো গাইন। আরবি হরফ আছে না, আইন গাইন ফে কাপ কাপ, এইটা হলো গাইন আসলে, এটা আইন হলো না। মানে এরা বোঝেই না আসলে যে এজিএম কি জিনিস, ইজিএম কি জিনিস, এটা বোঝেই না আসলে। এখানে 5% এরা কি এজেন্ডা দিবে, এই এজেন্ডা তো এখানে বলাই আছে যে এজেন্ডা মানে আমরা সবাই জানি যে কি, টু কি, টু হলো রিসিভ, কনসিডার এন্ড অ্যাডপ্ট ফিনান্সিয়াল কি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার অমুক and অমুক অ্যান্ড অডিটেড রিপোর্ট দেয়ার অন, এগুলো একটা এজেন্ডা। তারপর এজেন্ডা হলো কি, যে মানে এই কি অডিটর্স রিপোর্ট অ্যান্ড ডাইরেক্টর্স রিপোর্ট দেয়ার অন, এই হলো 1 নম্বর এজেন্ডা। 2 নম্বর এজেন্ডা থাকে কি, যে অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, মানে ইলেকশন অফ ডাইরেক্টরস, অথবা মানে রোটেশন অফ ডাইরেক্টরস যেটাই বলি সেটা, এই যে পিরিয়ডিক্যাল রিটায়ারমেন্ট যেটা, এর নাম রোটেশন। তারপর কি থাকে, থাকে অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর্স অ্যান্ড ফিক্স অফ দেয়ার রিমুনারেশন, এটা হলো 3। 4 থাকে গেল ডিক্লারেশন অফ ডিভিডেন্ড। এই চারটে, চারটে হলো এই এজিএম এর এজেন্ডা। তাহলে এখানে 5% শেয়ার হোল্ডাররা কি, ওনারা আবার নতুন করে কি দিবে আল্লাহ জানে আর ওনারা জানে, মানে এজিএম যাতে না হয় সেই বুদ্ধি করছে। ওই যে বাংলাদেশে কিছু লোকজন আছে একটা একটা করে শেয়ার কিনে, 100 জন শেয়ার কিনছে, তো 100 জন হলো বন্ধু, তারপরে করে কি এজিএম এসে বাস ইচ্ছা মতো এই করে, আর আগের দিন যে টাকা নিয়ে আসে, সেই বুদ্ধি করছে আসলে এই আইন দিয়ে আর কি। এই আইনে কোনো দাম নাই। এই চারটে, আর নতুন নতুন যারা কোম্পানি আইন আইন আসছে, যেমন যদি 5 বছর পরে যদি এমডি সাহেব চেঞ্জ হয়, তাহলে তার আবার অ্যাপয়েন্টমেন্ট, এটাকে আবার কি করা, রিঅ্যাপয়েন্টমেন্ট, এটাকে অ্যাপ্রুভ করা। চেয়ারম্যান সাহেব যদি 5 বছর চলে যায়, 5 বছর পরে আবার এটাকে কি করা, এই এজেন্ডা গুলো আসতে পারে, এগুলো আইন অ্যাকর্ডিং টু ল। তারপরে কি এখন নতুন হয়েছে কর্পোরেট গভর্নেন্স অডিটর, তারটা আসতে পারে।
তারপর স্ক্রুটিনাইজারের অ্যাপয়েন্টমেন্ট 4টা আসতে পারে। এগুলো এজিএম আসতে পারে, কিন্তু প্রপোজ করার তো কিছু নাই। যাই হোক, মানে বাংলাদেশের আইন শিখলাম না গাইন শিখলাম, যে শেয়ার হোল্ডার্সরা যদি মনে করে 5% শেয়ার হোল্ডার মিলে এজিএমে একটা এজেন্ডা প্রপোজ করতে পারে। এখন কোন এজেন্ডা করবো এখন তা তো জানি না, কারণ যদিও এজেন্ডা কিন্তু এখানে কিন্তু অলরেডি এজিএম এর জন্য সবই করে দেওয়া আছে, আর বাকিগুলা হলো ইজিএম এর জন্য। যে ইজিএম এইটা কোনটার জন্য করছে তা যারা বানাইছে তারা জানেন। এই আপনাদের তারপরে বললাম আর কি। আবার এটা যে কেন বানাইছে তাও বুঝি নাই, সেটা বুঝাই দিলাম আপনাদেরকে। এই এবার দেখেন ইজিএম, তাহলে প্রথমে বললাম স্ট্যাটুটরি মিটিং, শেয়ার হোল্ডারদের মিটিং। সেকেন্ড বললাম হলো এজিএম, ওটাও শেয়ার হোল্ডারদের মিটিং বা মেম্বারদের মিটিং। এটাও মেম্বারদের মিটিং, নাম হলো ইজিএম। এই যে, এটার নাম হলো ইজিএম। এখানেও কারা আসে? শেয়ার হোল্ডাররা আসে এখানে, এখানেও শেয়ার হোল্ডাররা আসে। এই জন্য এটার নামও জেনারেল মিটিং, কারণ সে একমাত্র শেয়ার হোল্ডাররা এখানে আসে। কিন্তু কখন আসে দেখেন, আর এখানে যে 84 ধারা বলছে, এই 84 ধারা আসলে রিকুইজিশন মিটিং এর কথা বলা আছে, যার নাম ইজিএম। ইজিএম হলো কোম্পানির প্রয়োজনে, কোম্পানির এমডি এবং চেয়ারম্যান আলোচনা করে কোম্পানির প্রয়োজনেও ইজিএম ডাকা যায়। যেমন কি আপনি একটা আর্টিকেল চেঞ্জ করা লাগবে, আপনার একটা, তাই না, ধরেন ক্যাপিটাল বাড়াইতে হবে, অথরাইজ ক্যাপিটাল বাড়াইতে হবে, পেইড ক্যাপিটাল, সরি পেইড ক্যাপিটাল দরকার নাই, পেইড ক্যাপিটাল তো বোর্ডই বাড়াইতে পারে। তো এই ধরনের যে আছে আর্টিকেলসে কোনো ধারা চেঞ্জ করতে হবে, তাই না, এই সমস্ত কারণে মানে ইজিএম ডাকা হয়, এটা কোম্পানির পক্ষ থেকে, কোম্পানির প্রয়োজনে। আর কি হইতে পারে, শেয়ার হোল্ডাররাও রিকুইজিশন দেওয়ার মাধ্যমে, আইন তো একটা আছেই, 5% কেন বানাইছে আল্লাহ জানে। যেহেতু তারা রিকুইজিশন দেয়, এই যে রিকুইজিশন দেয়, এই জন্য এই ইজিএম এটা ইজিএম তবে এটা অবলিক হবে রিকুইজিশন মিটিং। এই 84 ধারা আসলে ইজিএম ঠিকই, কিন্তু এটা রিকুইজিশন মিটিং এর কথা বলা হয়েছে। পড়ি, বুঝতে পারবেন। According to Section 84(1), notwithstanding anything contained in the articles, the directors of a company having share capital, তাদের ক্যাপিটাল আছে, shall on the requisitions of the holder of not less than 1/10, 10% আর কি, of the issued share capital, যে পরিমাণ শেয়ার ক্যাপিটাল তার 10% লোক ইচ্ছা করলে তারা কি করতে পারে, দেখেন কল কি কি করতে পারে তারা, এই যে বলছে কি যে কল অর আদার সামস দেন ডিউ হ্যাভ বিন পেইড, বলছে যে forthwith proceed to call an EGM of the company, তারা ইচ্ছা করলে মানে একটা ইজিএম করতে পারে। এন্ড যেখানে উম, কি বলছে এটা, শেয়ার ক্যাপিটাল নাই, তাদের মেম্বার 1/10 মেম্বার থাকলে, শেয়ার ক্যাপিটাল আছে সেখানে 1/10 শেয়ার ক্যাপিটালের মালিক, আর ওনার অফ 1/10 শেয়ার ক্যাপিটাল। আর যদি শেয়ার ক্যাপিটাল নাই, তাহলে মেম্বার আছে ওখানে, তাহলে 1/10 মেম্বার, তারা মিলেও তারা কি করতে পারে, হ্যাঁ, রিকুইজিশন দিয়ে তারা মিটিং রাখতে পারে। দেখেন, এবং বলতেছে এখানে অ্যাকর্ডিং সেকশন এই 84 মধ্যেই বলতেছে যে ডাইরেক্টর শ্যাল কল দ্য মিটিং উইদিন 21 days ফ্রম দ্য ডেট অফ ডিপোজিট অফ দ্য রিকুইজিশন। মানে এখানে ছাড়া ছাড়া সবকিছু আর, মানে ছাড়া ছাড়া সব জিনিস দিয়ে দিছে। তারপরে বলতেছে ডাইরেক্টর শ্যাল কল দ্য মিটিং, এর কখন ডাইরেক্টর, হ্যাঁ কিভাবে, মানে তো অর্থাৎ হলো কি যে আগে মানে 1/10 দিল, তাহলে তো সেগুলো আগে বলতে হবে যে 1/10 তারা কি করতে পারবে, রিকুইজিশন তারা কি করতে পারে, দিতে পারে। সেই রিকুইজিশন দিলে সেই রিকুইজিশনের মধ্যে কি করতে হবে, রিকুইজিশনের কারণ উল্লেখ করতে হবে, যে আমি কি চাই সেটা উল্লেখ করতে হবে। এবং প্রত্যেক রিকুইজিশনের মধ্যে সেই শেয়ার হোল্ডারের সাইন লাগবে, সাইন লিখে, এবং এনরোলমেন্ট তাদের যে এই হোল্ডিং নাম্বার যেটা, শেয়ার হোল্ডিং নাম্বার সেটা বলতে হবে, এবং মানে কারণ লিখতে হবে যে এই কারণে আমি নিচ্ছি, লিখে সাবমিট করতে হবে। সাবমিট করলে তখন ডাইরেক্টররা কি করতে হবে, যে 21 দিনের মধ্যে উদ্যোগ নিতে হবে, যে আমরা 45 দিনের মধ্যে যে আপনাদের যে ডিপোজিশন আছে এর জন্য আমরা একটা ইজিএম করে দেব। তার মানে দেখেন কথাটা আবার বলি, 21 দিনের মধ্যে উদ্যোগ নেবেন, কারণ এখানে তো 21 দিনের তো আছে, 21 দিনে তো নোটিশে আছে, তাহলে 21 দিনের মধ্যে অবশ্য উদ্যোগ নেন, তাহলে 21, 21, 42 দিন কিন্তু এমনি গেল, থাকে আর 3 দিন।
তার মানে কি, কারণ নোটিশের ডেট হলো 21 দিনের। তার মানে বলছে যে 21 দিনের মধ্যে উদ্যোগ নেবেন। তার মানে আপনারা মিটিং করবেন একটা, ইজিএম করার আগে একটা বোর্ড মিটিং করার আগে বললাম যে, তাতে 1 2 দিন 3 দিন আগে তারা বোর্ড মিটিং করবেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনারা উদ্যোগ নিছেন। শেয়ার হোল্ডার যারা রিকুয়েশন দিল তারা বুঝলো 45 দিনের মধ্যে আপনারা সংগঠন করবেন ইজিএম। আদারওয়াইজ যদি না করেন দেন, তখন যারা রিকুয়েশন দিছে তারাই কি করবে, তারা ওই মিটিংটা ডাকবে। হুম। তবে অবশ্যই যে তারিখে রিভিশন দিচ্ছে সেই তারিখ থেকে 3 মাসের মধ্যে আবার করতে হবে। মানে ওইখানে আপনারা 21 দিন 22 দিন দেখলেন, নয় 25 দিনই দেখলেন, তাহলে আরো 90 দিনের মধ্যে 25 দিন বাদ দেন, তাহলে এখন আরো কতদিন রয়ে গেছে? আরো রয়ে গেছে কত? 90 দিনের মধ্যে 25 দিন বাদ দেন, তাহলে আরো রয়ে গেছে হলো 65 দিন নাকি? 65 আর 25 90, হ্যাঁ, 3 মাস। তাইলে আপনাকে অবশ্যই ওই 3 মাসের মধ্যেই আপনার এই কি করতে হবে, আপনারাই আবার নোটিশ দিয়ে, হ্যাঁ, যেভাবে ডাইরেক্টর নোটিশ দিবে সেভাবে আপনার নোটিশ দিবেন। নোটিশ দিয়ে আপনারা কি মিটিং ডাকতে পারবেন। এবং এই মিটিং যে করবেন, এই মিটিং মানে ডাইরেক্টররা যেভাবে করবে আপনারাও সেভাবে করবেন। আর কি হবে, এখানে যে খরচ, যুক্তিসঙ্গত খরচ কোম্পানিকে বেয়ার করতে হবে, এই কথা বলা আছে। বুঝতে পারছেন? কোম্পানিকে, হুম, সেই যুক্তিসঙ্গত খরচ, খরচ যেটা, হ্যাঁ, আপনাকে কি করতে হবে, দিতে হবে। এই 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 আছে হলো এই ইজিএম এর ব্যাপারে। তাহলে আসলে ইজিএম ডাকে হলো কোম্পানির প্রয়োজন, ডাকে হলো কোম্পানি। আর যদি কোম্পানির প্রয়োজন ছাড়া যদি শেয়ার হোল্ডাররা করে, তাহলে অবশ্যই 1.5% শেয়ার হোল্ডার বা 110 মেম্বার তারা রিকুইজিশন কি কারণে তারা ডাকতে চায় সেই কারণ সহ সাইন করে সিগনেচার করে হেড অফিস, রেজিস্টার্ড হেড অফিসে জমা দিতে হবে। জমা দিলে তখন যারা ডাইরেক্টর আছে তারা ওই রিকুইজিশনের ভিত্তিতে শেয়ার ডাকবে, তারা এই ইজিএম ডাকবে। এবং ইজিএম ডাকার জন্য 21 দিনের মধ্যে উদ্যোগ নিতে হবে, যাতে 45 দিনের মধ্যে সম্পন্ন হয়। যদি না নেয়, তখন যারা রিকুইজিশনিস্ট, রিকুইজিশন করছে, তারা নিজেরাই, ডাইরেক্টররা যেভাবে করে সেভাবে তারা নিজেরা মানে মিটিং ডেকে শেষ করবে। তবে 3 মাসের মধ্যে শেষ করা লাগবে। এবং এই যে যুক্তিসঙ্গত যে খরচ হবে, সেই খরচ কোম্পানিকে বেয়ার করতে হবে। বলেন, কে কি বুঝলেন আর কে কি বুঝলেন না, বলেন, বুঝতে পারছেন কিনা? দু একজন কথা বলেন। তাহলে কেউ নাই? আপনারা শুনতে পাচ্ছেন? সজীব বালা আছেন নাকি? সজীব বালা আছেন? সজীব বালা নাই? শোনেন না কেউ, নাকি না অ্যাপ্লাই করতে পারেন নাকি, বুঝি না। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন সজীব? স্যার বুঝতে পারছি। অন্য কেউ? আচ্ছা, ঠিক আছে, বুঝলেই হলো। এবার আসেন প্রসিডিংস। দেখেন, এই জেনারেল মিটিং আগে পড়লাম, তার আবার প্রসিডিংস লেখছে এখানে, আল্লাহ জানে কি লেখছে। প্রসিডিংস এভাবে লেখা লিখলে তো একটা সুন্দর করে লেখা লাগছিল। তাই হোক, যা লেখছে আমরা পড়ি, কি লেখছে পড়ি দেখি। প্রসিডিং জেনারেল মিটিং তো কি হবে, অল বিজনেস শ্যাল বি ডিমড স্পেশাল, এই বললো জেনারেল মিটিং, that is transacted at an EGM, extraordinary meeting, and all that is transacted at ordinary meeting are sanctioning a dividend and as a consideration of accounts, balance sheet, and the ordinary report of the directors and auditors, and the election of directors and other officers in place of those retiring officers আসলে কোত্থেকে বলাই জানি, আদার অফিসার ইন প্লেস অফ দোজ রিটায়ারিং বাই রোটেশন। আহারে, এখানে ডাইরেক্টর অফিসার তো এখানে আসবে না, এবং অফিসার কোথায় পাইলো? অ্যান্ড ডাইরেক্টর যারা, এবং ফিক্সেশন অফ দ্য রিমুনারেশনস অফ দ্য অডিটর্স। এই মানে লেখালেখি তো আসলে না, মানে কিটা কি লেখে বুঝি না। যাই হোক, আমি তো বুঝাই দিই কি লিখতে চাই, চেষ্টা করছি এখানে। এটা হলো যে ইজিএম এর মধ্যে যা আলোচনা করবে তার নাম হলো স্পেশাল, আর লিখতে চাইছে যে বাকি সব হলো কি অর্ডিনারি সিদ্ধান্ত, এই কথা বলতে চাইছে সে। এবং দুই একটা অর্ডিনারি সিদ্ধান্তের এখানে উদাহরণ দিচ্ছে। ওই জন্য আমি আপনাকে বললাম ওই সাইডটা, সেগুলো এখানে বলছে
চারটি দেখেন এখানে আছে। তার মানে অর্ডিনারি এজিএম এ যেটা আলোচনা হয় তা সেটা হলো অর্ডিনারি, আর বাকি যা আলোচনা হয় সব হলো স্পেশাল। এই হলো কথা। এই কথা বলতে যায় এই সব বলছে আর কি। No business shall be transacted at any general meeting unless a quorum of members is present at the time when the meeting proceed to business, save as therein otherwise provided. 2 members in case of private company and 5 members in case of any other company, মানে পাবলিক কোম্পানির জন্য personally present shall form a quorum. হ্যাঁ, এটা কোম্পানি আইনে এভাবে বলা আছে যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2জনেই কোরাম হয়ে যায় এজিএম করার জন্য। এটা কম করে করা হয়েছে কেন জানেন? যাতে এজিএমটা হয়, না হলেও তো দেখা যাবে যে এজিএম ঠিক মতো হবে না। হুম, বুঝছেন? সেই জন্য এখানে নাম্বার কম করে রাখা হয়েছে। যেমন পাবলিক কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে 5 members পার্সোনালি প্রেজেন্ট শ্যাল বি এ কোরাম। 5জন ব্যক্তি যদি হয় তো তারাই তারাই কোরাম হবে। এখানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হয়তো অন্য নিয়ম আছে, তাহলে সেটা মানতে হবে, কিন্তু কোম্পানি আইন অনুযায়ী এটাই। ইফ উইদিন অন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে যদি কি কোরাম না প্রেজেন্ট হয় তাহলে কি হবে? দ্য মিটিং if called upon the questions of requisitions of members shall be dissolved. মানে ই হবে আর কি। হ্যাঁ, তখন মিটিং কি হয়ে যাবে? কোরাম আধা ঘন্টার মধ্যে না হলে, কোরাম না হলে কি হবে? ডিসলভ হবে। ইন এনি আদার কেস ইট শ্যাল স্ট্যান্ড অ্যাডজর্ন। হ্যাঁ, তো এখানে বলছে কি যে ইফ কল্ড আপন দ্য রিকুইজিশনস অফ মেম্বার্স, হ্যাঁ, যদি মানে সমস্যা আসলে এখানে, সমস্যা হলো কি এখানে বলছে যে প্রিসিডিং এট জেনারেল মিটিং। এখন জেনারেল মিটিং তো হলো আছে, অ্যানুয়াল জেনারেল মিটিংও আছে, তার একরকম, আবার ইজিএম এর একরকম, তো এখানে আবার রিকুইজিশন মিটিং এর একরকম, তো এই সব কিছুই আবার এরই মধ্যে আবার বলে ফেলছে এখানে দেখেন। এখন যদি ওই জেনারেল মিটিংটা যদি রিকুইজিশন মিটিং হয় তাইলে আর ওইটার হবে না, ডিসলভ হয়ে যাবে, ওই মিটিং আর হবে না। কিন্তু যদি এটা যদি জেনারেল মিটিং হয় তাহলে এটা অ্যাডজর্ন হয়ে যাবে, স্ট্যান্ড অ্যাডজর্ন। কবে অ্যাডজর্ন হবে? পরবর্তী সপ্তাহে, নেক্সট উইকের সেম ডেটে সেম টাইমে। বলছে যে স্ট্যান্ড অ্যাডজর্ন টু দ্য সেম ডে ইন দ্য নেক্সট উইক at the same time and place. And if at the adjourned meeting a quorum is not present within half an hour from the time appointed for the meeting, the members present shall be quorum. তাহলে অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে কিন্তু এজিএম হইতেই হবে। কোরাম ইম্পর্টেন্ট না, কারণ কোরাম প্রথমবার দেখলেন কোরাম হলো না, পরবর্তী সপ্তাহের একই দিনে একই সময়, হ্যাঁ হ্যাঁ, একই একইবারে হবে, সেই দিন কোরাম হোক বা না হোক, কোরাম না হলেও সেদিন কি হবে? হয়ে যাবে। কোরাম না হলেও সেদিন এজিএম হয়ে যাবে। এই হলো কার ক্ষেত্রে? অ্যানুয়াল জেনারেল মিটিং ক্ষেত্রে। কিন্তু যদি যে রিকুইজিশন মিটিং হয়, রিকুইজিশন দিচ্ছেন কিন্তু কোরাম হয় নাই, তাহলে শেষ, তাহলে ওই মিটিং আর হবে না, ওই রিকুইজিশন হবে না, আবার রিকুইজিশন দেওয়া লাগবে। তারপরে বলছে যে চেয়ারম্যান সিলেক্টেড among them by the board of directors shall preside as chairman at every general meeting of the company. বলছে যে চেয়ারম্যান সিলেক্টেড among them by the board of directors shall preside, এই আসলে এভাবে লেখার দরকার ছিল না। চেয়ারম্যান যে আছে, হ্যাঁ, সেই হবে মানে কোম্পানির চেয়ারম্যান জেনারেল মিটিং সাধারণতই হয়, জেনারেল মিটিং এর চেয়ারম্যান হয়। আর যদি বলছে কি যে প্রোভাইডেড দ্যাট চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজার শ্যাল নট বি দ্য সেম পারসন, মানে যা খুশি তাই লেখছে, মানে শুরু করছে এখান থেকে, এখানে এক সময় একটা লেখছে আসলে। এগুলা তো ইস্যু নাই, যে পরে কথাতে লিখলো যে চেয়ারম্যান এবং মেম্বার সেম ব্যক্তি হইবে না, এইটা তো এখানকার ইস্যু না, এটা আসলে কথাটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা এখানকার ইস্যু না। কি বলবো, এই যে বলছে যে প্রোভাইডেড দ্যাট দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজিং ডাইরেক্টর শ্যাল নট বি, এখানে মানে ম্যানেজিং ডাইরেক্টর যদি শেয়ার হোল্ডার হয়, তো এখানে তো বলতেছি এজিএম এর কথা, এজিএম এর মানে চেয়ারম্যান কি হবে সেটা নিয়ে কথা, এখানে এসে সেটা আবার বলতেছে কোম্পানি কথা বলতেছে। কোম্পানি কি হয়? চেয়ারম্যান আর ম্যানেজার এক ব্যক্তি হয় না। কোম্পানি যখন আলোচনা করুন তখন, এজিএম এর ক্ষেত্রে আলোচনার সময় এই কথার তখন মিনিং নাই, মানে কি কম আসলে, এগুলা বলার কিছু নেই। If there is no such chairman, or if any meeting he is not present within 30 minutes after the time appointed for holding the meeting, তাহলে যারা মেম্বার আছে তাদের মধ্যে একজনকে চেয়ারম্যান বানাবেন, এটা সব জায়গায় নিয়ম। চেয়ারম্যান মে উইথ দ্য কনসেন্ট অফ এনি মিটিং at which a quorum is present, বলছে যে adjourn the meeting
from time to time and from place, but no business shall be transacted at any adjourned meeting other than the business left unfinished। হ্যাঁ, তার মানে যদি অ্যাডজর্ন হয়, অ্যাডজর্ন মিটিং এর মধ্যে খালি যেটা আলোচনা করা হয় নাই সেটাই খালি আলোচনা করা হবে, যেটা আলোচনা হয়েছে সেটাই আলোচনা করা যাবে না। এই হলো কথা। when a meeting is adjourned for 10 days or more। হ্যাঁ, কিন্তু যদি আপনি পরবর্তী মানে 10 দিনের পরে যদি ডেট দেন একজন মিটিং এর, তাহলে আপনাকে নতুন করে আপনাকে নোটিশ দেওয়া লাগবে। এই কথা বলা আছে, নোটিশ অফ দ্য একজন মিটিং শ্যাল বি গিভেন। অর্থাৎ আপনি আজকে একজন করে দিলেন, দিয়ে আজকে ধরেন 7 তারিখ, আপনি আবার 20 তারিখে দিলেন, তাহলে 10 দিনের বেশি হয়ে গেল, 13 দিন 14 দিন হয়ে গেল, তাহলে কি হবে না, তাহলে আপনাকে আগের নোটিশের কাজ হবে না, তাহলে আপনাকে নতুন করে নোটিশ দেওয়া লাগবে একজন মিটিং এর। ঠিক আছে, যেটা আলোচনা হয়নি সেগুলা দিয়ে আবার আবার নতুন করে নোটিশ দেওয়া লাগবে। এই হলো কথা। এবং যে তারপরে এটার পরের লাইনটার, ইট শ্যাল নট বি নেসেসারি টু গিভ এনি নোটিশ অফ অ্যান অ্যাডজন অর অফ দ্য বিজনেস টু মিটিং। এটা হলো একজন মিটিং এর নোটিশ যদি না দেন দরকার নাই, কিন্তু 10 দিনের বেশি হলে দরকার আছে, এটা তো আলোচনা করলাম, এটার দরকার নাই। At any general meeting, a resolution put to the vote of the meeting shall be decided on a show of hands unless a poll is before or on the declarations of the results of the show of hands demanded in accordance with the provisions of clause C of subsection 1 of section 85 of the Companies Act 1994, and unless a poll is so demanded, a declaration by the chairman that a resolution has on a show of hands been carried unanimously or by a particular majority or lost, and an entry to that effect in the books of proceedings of the company shall be conclusive evidence of the fact without proof of the number or proportionate of the votes recorded in favor of or against that the resolution। এটা আমি ভালো করে বুঝিয়ে দিই, এখানে যা কিন্তু বহু কিছু লিখছে, এটা হলো কথা হলো এরকম যে যদি শো অফ হ্যান্ডস হয় তাহলে চেয়ারম্যান যে ডিক্লারেশন দিবে সেটাই। কেন দিবে? আর সাধারণত শো অফ হ্যান্ডস এর ক্ষেত্রে যেটা হয় যে মানে এখানে হাত গণনা করার কিছু নাই, যে হাত হাত গুনতে হবে। কেন? শো অফ হ্যান্ডস হলে পরে আপনার হাত যে কটাই উঠুক, সাধারণত কি হয়, যারা মঞ্চে থাকে এজেন্ডা নিয়ে আসে, তাদের ভোট সবসময় কি থাকে, ওই যে যারা শো অফ হ্যান্ডস থাকে, যে এরা পক্ষে কারা কারা আছে। হ্যাঁ, তো ওই যারা মঞ্চে থাকে তাদের সবসময় শেয়ার হোল্ডিং বেশি থাকে, তারা যেদিকে দেয় ভোট, চেয়ারম্যান সাহেব যেদিকে যায় সেদিকে আসলে এটা বাস্তব। কারণ চেয়ারম্যান এবং বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তারা তো এজেন্ডার পক্ষে, তাদের বিপক্ষে যা লাভ নেই। বিপক্ষে গেলে ওই মানে চেয়ারম্যান সাহেবদের যে ভোট আছে, ডাইরেক্টরদের ভোট আছে, সেটা দেখা যাচ্ছে 51%-এর বেশি। সুতরাং কি হয় না, নর্মালি মানে চেয়ারম্যান সাহেব যেটা বলা যায় সেটাই হয়। এই সেজন্য সব, আর যদি পুল ডিমান্ড করেন যে না ভোট সিক্রেট ভোট হবে, তাইলে আর তখন শো অফ হ্যান্ডস তখন কাজ হবে না। তাইলে আপনাকে যদি শো অফ হ্যান্ডস দেখেন যে চেয়ারম্যান দিচ্ছে, আপনি পুল ডিমান্ড করে বসেন যে বলেন, না আমি ভোট কাউন্ট ভোট চাই, তাহলে ভোট চাইলে তখন ভোট হবে, তাহলে তখন ভোটের রেজাল্ট আপনি ঘোষণা করবেন। এই হলো নিয়ম। If a pool is duly demanded, it shall be taken in such manner as the chairman directs। হ্যাঁ, চেয়ারম্যানের ক্ষমতা আছে, চেয়ারম্যান যেভাবে মনে করবে সেইভাবে সে ভোটটা করে নিবে। And the result of the poll shall be deemed to be the resolutions of the meeting at which the poll was demanded। এবং বলছে যে and the result of the poll, হ্যাঁ ওই পোলটাই আপনি রেজলিউশন হিসেবে নিয়ে নেবেন, হয়ে গেল। If a pool is duly, তারপর বলছে যে in case of an equality of votes on show of hands or on a pool, the chairman of the meeting at which the show of hands take place or at which the pool is demanded shall be entitled to a second or casting vote। হ্যাঁ, তো ওই সবসময় চেয়ারম্যানের একটা ভোট থাকে, মানে ভোট দেওয়ার পরেও যদি ইকুয়াল হয়ে যায়, চেয়ারম্যানের সবসময় একটা একটা আলাদা ভোট থাকে, যাকে বলা হয় কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। কারণ ইকুয়াল হলে তো কোনো হবে না, সিদ্ধান্ত হবে না, তখন চেয়ারম্যান ইচ্ছা করলে যে কোনো একদিকে ভোট দিয়ে ওটাকে পাশ করে দিতে পারে বা ক্যান্সেল করে দিতে পারে, এরকম আর কি। বলছে যে পুল ডিমান্ডেড অন দ্য অন দ্য ইলেকশনস অফ চেয়ারম্যান অর অন এ কোশ্চেন্স অফ একজন শ্যাল বি টেকেন ফোরথউইথ। যদি চেয়ারম্যান ইলেকশনের ইস্যু হয় তাহলে আর চেয়ারম্যান সাহেব ওখানে মাতবাড়ি করা যাবে না, আগে হাতে নিতে হবে যে ঠিক আছে দিয়ে দেন পুল, ভোট দিয়ে দেন। পুল মানে কি? পুল মানে সিক্রেট ব্যালট, এটার নাম হলো পুল, গোপন ভোট, তার নাম হলো পুল।
ঠিক আছে? সুতরাং মিটিং অ্যাডজন করার ব্যাপারে বা চেয়ারম্যান সাহেবের ব্যাপারে যদি কোনো ডিসিশন আসে তখন সাথে সাথে দেওয়া লাগবে, এটা দেরি করার সুযোগ নাই। A pool demanded on any other question shall be taken at such time as the chairman of the meeting directs. অন্য সময় ইচ্ছা করলে পারে 2 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে, হ্যাঁ, যে এখন মিটিং কি হলো, অর্জন করা হলো, এখন হবে, হুম, পুল হবে, পুলের পরে তারপরে আবার আবার মিটিং শুরু হবে, এরকম হইতে পারে। এই দেখেন এগুলো আসলে আরো মানে বিস্তারিত আসলে এভাবে সাহিত্যের মতো আলোচনা না করে উচিত হলো যে এগুলোর যেগুলো মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইস্যু সেগুলো আসলে এখানে আলোচনা করলে ভালো হতো, বুঝছেন? কিন্তু সেভাবে তো আসলে বই তো আসলে ওইভাবে লেখা হয়নি, বই খালি বারবার একই জিনিস বারবার একই জিনিস, বা এই যে ভোটস অফ মেম্বার লেখছে আবার, আগে যে আলোচনা করলাম তাই তো ভোটস অফ মেম্বার। এবার বলি যে দু একটা জিনিস আমি এখান থেকে বলি, যেমন এই যে প্রক্সি, যখন আপনি মানে ভোট হবে তখন ইচ্ছা করলে মেম্বাররা প্রক্সি দিতে পারে। প্রক্সি মানে আপনি আপনার পরিবর্তে কি হইতে পারে, আপনার পরিবর্তে অন্য একজন ব্যক্তিকে আপনি কি দিতে পারেন, এই জন্য একটা প্রক্সি ফর্ম আছে, সেটা পূরণ করে দিতে হয়, এবং পূরণ করে সেটা মানে বলা থাকে যে 48 আওয়ার্স, আচ্ছা, আগে জমা দিতে হবে, এরকম লেখা থাকে। এই যে 2 দিন আগে মানে 48 আওয়ার্স আগে সেই ওটা জমা দিতে হবে, এরকম লেখা থাকে। তো জমা দিলে আর ওই সবসময় প্রক্সির ক্ষেত্রে মনে রাখতে হবে যে আর্টিকেলসে কি বলা আছে। যদি আর্টিকেলসে এরকম মানে এরকম বলা থাকে যে প্রক্সি মে বি প্রক্সি যদি মানে মাস্ট বি মেম্বার অফ দ্য কোম্পানি, তাহলে আপনি যাকে প্রক্সি দিবেন সে আসলে কোম্পানি মেম্বার হতে হবে, বাইরে কাউকে দিলে এটা হবে না। আবার যদি এরকম হয় যে লেখা থাকে মানে মেবি মেম্বার অর কি নন মেম্বার ক্যান বি এ প্রক্সি, তাই না? যারা মেম্বার না সেও প্রক্সি হতে পারবে, তাহলে আপনি তখন ইচ্ছা করলে আপনার জেনারেল ম্যানেজারকে দিয়ে দিলেন, আপনার ম্যানেজারকে পাঠিয়ে দিলেন, পারবেন। কিন্তু আর্টিকেলস দেখা লাগবে যে আর্টিকেলসে কি লেখা আছে সে দেখতে হবে। প্রক্সি, হ্যাঁ, প্রক্সি দিয়ে ভোট দেওয়া যাবে কিন্তু প্রক্সি ওটা মনে রাখতে হবে। এই আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না, নাকি নাকি রেকর্ড করতেছেন যে পরে শুনবেন নাকি? সুজন কুমার শুনতে পাচ্ছেন? কারণ কারো কোনো উত্তর নাই। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন? জি জি। হুম। তাহলে তো এই আমি তো বলি যে এখান থেকে কোনো প্রশ্ন জাগে না মনে, যে কি মানে কোনো প্রশ্ন টশ্ন আসা মনে জাগতেছে না নাকি? বুঝতেছি আমি স্যার, পড়লে বুঝে যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ, যখনই প্রশ্ন আসবে তখনই প্রশ্ন করবেন, ঠিক আছে? এখানে এত কিছু পড়ার কিছু নাই, এই যে কোরাম অ্যাসপার আর্টিকেলস এইসব মানে এই মানে আমি জানি যে এখানে অত পড়ার কিছু নাই এখানে, মানে খুব, কারণ এগুলো যে পড়তে গেলে এগুলা যে এখানে যেমন যে বলি কোরাম অ্যাসপার আর্টিকেলস, এই কথার মানেটা কি আমি কিছু বললাম। কোরাম অ্যাসপার আর্টিকেলস, the articles usually contain a provision regarding quorum that must be present to start the business at the meeting. If the article do not provide anything for the quorum, provisions of the act shall apply. The articles may provide especially or by implication that quorum need not be present throughout the meeting. হ্যাঁ, এটা ঠিক কথা। Articles may also provide special majority being less than quorum for an adjourned meeting. হ্যাঁ, না, এর আর্টিকেলস মে অলসো প্রোভাইড স্পেশাল মেজরিটি বিং লেস দেন কোরাম ফর এ অ্যাডজন মিটিং। হ্যাঁ, এটা বলতে পারে যে অ্যাডজন মিটিং এর ক্ষেত্রে কোরাম, কিন্তু আসলে এখানে এটার কিন্তু ব্যাখ্যা করাই আছে, সুতরাং এটা এই লাইনটা না লিখলেও চলতো। ব্যাখ্যা করাই আছে যে কোরাম থাকতে হবে যদি অ্যাডজন হয়ে যায়, যদি অ্যাডজন মিটিং এ কোরাম না আসে তাহলে যারা থাকবে, যারা পার্সন যারা প্রেজেন্ট দে শ্যাল বি কনস্টিটিউটেড কোরাম, দে শ্যাল বি কনস্টিটিউটেড কোরাম, বলাই আছে, আইন তো হলো ওইটা। তো এইখানে আবার লেখার দরকার নাই, এটা যাই হোক, তারপর লেখছে লেখছে যে আর্টিকেলস যদি অন্য কিছু থাকে, দ্য আর্টিকেলস মে অলসো, তারপর কি বল, সেকশন 85(2) অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 94 অথরাইজ দ্য আর্টিকেলস টু মেক প্রভিশন ফর কোরাম in absence of specific provisions in the articles of a company. The provisions as mentioned in section 85(2) of the Companies Act shall be applicable. এটা আবার কি বল, দেখি তো 85(2)টা দেখি তো একটু।
85 যে 2 সেখানে কি বলবো? হুম, আল্লাহ আল্লাহ, এখানে তো আর্টিকেলস এর মধ্যে করতে পারবে কোরাম, এটা তো বলা আছে যে কম বেশি করে মানে সে করতে পারবে। 85 আমি দেখি সেকশন, দুইটা একটু আবার দেখি। সেকশন 85(2), 85 ভোটিং, 85(2) কি বলছে এখানে? 85(2) এর কিছু বলছে? 85 খালি 2 বলছে যে টু আর মোর মেম্বার্স হোল্ডিং নট লেস দেন 1/10 or টোটাল। তারপরে ইন কেস অফ প্রাইভেট কোম্পানি নাম্বার ডাজ নট এক্সিড 6। ও এই যে ওটার কথা বলছে যে, ইন কেস অফ এ প্রাইভেট কোম্পানি হুজ নাম্বার অফ মেম্বার্স ডাজ নট এক্সিড 6, বলছে যে যদি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তার মেম্বার যদি 6 জন এক্সিড না করেন, তাহলে হ্যাঁ, একদম 6ই আছে বা 5 জন আছে, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে বলছে যে টু মেম্বার্স এন্ড, তাহলে সেক্ষেত্রে 2 জন। আচ্ছা, এন্ড বলছে কি যে এন্ড ইফ সাচ মেম্বার এক্সিড 6, যদি 6 জন এক্সিড করে যায় তাহলে 3 জন, 3 মেম্বার্স। এন্ড ইন দ্য কেস অফ এনি আদার কোম্পানি, অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে, মানে পাবলিক কোম্পানি, তার মানে যে প্রাইভেট 5 মেম্বার্স পার্সোনালি শ্যাল বি এ কোরাম। তার মানে 85(2)তে বলা আছে যে যদি, এবং বলছে কি যে the following provision shall have effect into so far as the articles of the company do not make other provisions in this behalf। আর এখানে কি বললো দেখি তো? বলছে বলছে কি যে in absence of specific provisions in the articles of a company, hmm, the provision as mentioned in, হ্যাঁ, যদি আর্টিকেলসে কোনো প্রভিশন না থাকে, আর্টিকেলসে যদি কোনো প্রভিশন না থাকে তাহলে তখন এর নিচের গুলো হবে। হ্যাঁ, তখন আপনি এগুলা আর্টিকেলসে যদি লেখা না থাকলে তখন এগুলো হবে, রাইট। তাহলে ওটা হচ্ছে আবার কি, হ্যাঁ, যে যদি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যদি 6 জন হয় তাহলে 2 জন, আর 6 জনের যদি বেশি হয় তাহলে পরে 3 জন, 3 জনে কোরাম হইবে। হ্যাঁ, যদি আর্টিকেলসে কিছু লেখা না থাকে। আর যদি পাবলিক কোম্পানির ক্ষেত্রে 5 জনে কোরাম হইবে, এইটা আর কি এখানে লেখা আছে। এবং ঠিক আছে, এবং এখানে এই যে বললাম এটা, এই যে এই যে এখানে বললাম অন্য কোম্পানির ক্ষেত্রে কি 5 জন। ঠিক আছে, এনি মেম্বার ইলেক্টেড বাই, আবার এখানে বলছে এনি মেম্বার ইলেক্টেড বাই মেম্বার্স, এনি মেম্বার ইলেক্টেড বাই মেম্বার্স প্রেজেন্ট এট এ মিটিং মে বি চেয়ারম্যান দেয়ার অফ। এগুলার মানে এই লেখাই বা কি? আর কি এই লেখার মানে কি? এনি মেম্বার ইলেক্টেড বাই দ্য মেম্বার্স প্রেজেন্ট এট এ মিটিং মে বি চেয়ারম্যান দেয়ার অফ। এই কোরামের সাথে এর সম্পর্ক কি? আমি এটাই বললাম না, কোরাম অ্যাজ পার আর্টিকেল। আর এগুলা কি কি লিখলো, এই জন্য পড়তে ইচ্ছা করে না অনেক সময়। In the case of companies generally having share capital, every member shall have one vote in respect of each share or each 100 taka of stock held by him, and in any other case, every member shall have one vote. তার মানে মেম্বারের ক্ষেত্রে মেম্বার একটা ভোট, যার শেয়ার আছে এক শেয়ার এক ভোট, এই আর কি। অন এ পুল ভোটস মে বি গিভেন আইদার পার্সোনালি অর প্রক্সি। হ্যাঁ, এগুলো থাকবেই। পড়ে আসলাম আগে, ওই যে প্রক্সি আগে পড়ে আসলাম, আবার এই কোরআনের মধ্যে আবার এগুলা লিখতেছে। এই জন্য বললাম তো যে এই আসলে কোরআনের মধ্যে কি লিখতে হবে তাও যদি না জানি তাহলে পরে আবার এর মধ্যে আবার প্রক্সি, মনে আসছে কোরআন, এর মধ্যে আসছে প্রক্সি, এর মধ্যে আসছে ভোটস, মানে খুব, মানে কি পড়বো পড়ামো এটা দেখে দেখে আল্লাহ জানে। এগুলো সব বাদ দেন, এগুলা পড়ার কিছু নাই। ইফেক্ট অ্যাবসেন্স করামো জিনিসটা এগুলো এমনি এমনি একটা বানা বানা লেগছে, ওগুলা ঠিক থাকবে না এগুলা একটাও। এখানে এই যে লেখছে যে কোরাম অফ ইজিএম, বলতেছে যে কোরামের কথা। এইখানে যা আবার বলতেছে আবার আর এক কথা বলছে যে কোরাম তো সাধারণত কয়জন হবে সেটা সাধারণত
ইয়ের মধ্যে লেখা থাকে, আর্টিকেলসে লেখা থাকে, এটা বললে পরে হয়ে গেল যে আর্টিকেলসের মধ্যে ডিফাইন করা থাকে যে কয়জনের কোরাম হবে। এম এটা লেখা থাকে, লেখা থাকে যে কোরাম এজিএম, কোরাম বোর্ড মিটিং, এভাবে লেখা থাকে স্পষ্ট। যাই হোক, তারপর এখানে বলছে যে অ্যাজ পার সেকশন 87 3/4 মেজরিটি অফ দি মেম্বার এন্টাইটেল টু ভোট প্রেজেন্ট ইন পারসন। এটা মানে তার মানে কি, তার মানে এই যারা লেখছে এরা কিছুই জানে না, এই দেখেন কিছুই জানে না। আরে এখানে মেজরিটির প্রশ্ন হলো রেজলিউশনের জন্য, এইটার সাথে কোরামের সম্পর্ক কি? তার মানে এই মেজরিটি কি কোরাম? কখনোই না। এই জন্য এই মেজরিটি কোরাম না। এই মেজরিটি হলো যে আপনি যখন মানে এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন পাস করবেন তখন 3/4 মেজরিটি লাগবে। হ্যাঁ বলেন, কথা বলেন কি? কেউ কিছু বলবেন? কে কথা বলতেছেন? শুনতে পাচ্ছি না। কে যেন কথা বলতেছেন, কার জন্য কথা শুনতে পাচ্ছি, কিন্তু আবার কিছুই বুঝতে পারতেছি না। এবার দেখেন এইখানে এই বললো কোরাম, এই লাইনটাই শেষ, প্রথম লাইনটা লিখলেই হয়ে যায়। এই যে কোরাম, এই রেজলিউশন পাস করার জন্য 3/4 মেজরিটি, এটা তো কোরাম না। এটা হলো যে আপনি একটা রেজলিউশনকে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন বলেন, তাহলে কতটুকু ভোট লাগবে? 3/4 ভোট লাগবে। তো সেইটা তো কোরাম হলো না। কোরাম হলো মানে টু স্টার্ট দ্য মিটিং, বিজনেস যখন ট্রানজাক্ট করবে তার জন্য কয়জন মেম্বার থাকে। আর এখানে 3/4 মেজরিটি হলো ভোট, এই দুটোতে এক জিনিস না। তাহলে কোরাম সম্পর্কে এতে এরকমই সব জায়গায় আর কি। তারপরে আসেন, আপনি শুধু এই প্রথম লাইনটি ঠিক আছে, প্রথম লাইনটা ঠিক আছে। এবার আসেন, কান্ট্রিং অফ রিপ্রেজেন্টেটিভ টুয়ার্ডস কোরাম, এটা কি লেখছে আল্লাহ জানে, পড়তে ভয় করছে। এটা হলো, এটা কোরাম না, এটা এটা কোরাম না, এটা হলো যে রিপ্রেজেন্টেটিভ যে মানে হয়, রিপ্রেজেন্টেটিভ মেম্বার যে হয় সেটা কিভাবে হয় সেটা 86 ধারায় বলা আছে। কি বলা আছে? এ কোম্পানিও কি হইতে পারে, একটা কোম্পানি অন্য কোম্পানির মেম্বার হইতে পারে। কিভাবে হইতে পারে? বাই দ্য রেজলিউশন অফ দ্য ডাইরেক্টর। মানে আপনি ধরেন আপনি একটা কোম্পানি আর একটা কোম্পানি শেয়ার শেয়ার নিচ্ছেন, তাহলে এখন ওই কোম্পানির আপনি যখন আপনি ওই কোম্পানিতে তো আপনি তো শেয়ার হোল্ডার, তাই না? তো এখন আপনি কোম্পানিতে তখন যেতে পারবে না, তাহলে একজন রিপ্রেজেন্টেটিভ লাগে। সেই রিপ্রেজেন্টেটিভ কে, সেই কথা বলছে, তো সেটা তো কোরামের সাথে সম্পর্কিত না। সেই রিপ্রেজেন্টেটিভ কে সেইটা বলে দিবে কি, এই কোম্পানির বোর্ড বলে দিবে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ হলো অমুক। যদি বোর্ডে থাকে তাহলে সে ডাইরেক্টর হবে, না হলে সে নিজেই মেম্বার, কোম্পানি নিজেই মেম্বার থাকবে। তবে রিপ্রেজেন্টেটেড বাই লেখা থাকে যে রিপ্রেজেন্টেটেড বাই ধরেন ডাইরেক্টর মিস্টার অমুক, এই বলা থাকে। আচ্ছা কে যেন কারি এটা যেন কথা শোনা যাচ্ছে, কার যেন ঠিক। আচ্ছা, তো এখানে আসলে রিপ্রেজেন্টেটিভ বলতে এক কোম্পানি বোর্ডের রেজুলেশন দ্বারা অন্য কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করে, তার নাম লেখা থাকে। এটা হলো রিপ্রেজেন্টেটিভ কথা বলা হয়েছে। সে তো কোরামের, এটা কোরামের ইস্যু না। সুতরাং এগুলো না পড়ে আমরা এটাই পড়ি, এই যে অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস, এটা পড়ি 189 এটা ইম্পর্টেন্ট পড়ি। আর যদিও আপনার এই ম্যানুয়ালে দেখা যাবে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তো লেখা নাই, লেখা না থাকলেও তারপরে পড়ি। According to Companies Act, the balance sheet, profit and loss account or income statement shall be signed by on behalf of the board of directors. হ্যাঁ, সাইন করতে হবে, কারণ আপনি যখন সাইন না করলে আপনি কি রাখলেন, আপনি অডিটরের কাছে কি পাঠাবেন? সাইন করে পাঠিয়ে দিবেন। যারা যারা সাইন করবে তাদের নাম ওই লেখা থাকে, সাইন করে দেয় ওই তারাই হলো, এই যে সাইন করে দেয় বোর্ড থেকে, তারাই হলো অ্যাকাউন্টসটাকে অথেন্টিকেট প্রমাণ করে আর কি, প্রমাণীকরণ বলা হয়। ইন কেস অফ ব্যাংকিং কোম্পানি যদি হয় বাই দ্য ম্যানেজার অর ম্যানেজিং এজেন্ট, বাংলাদেশে তো ম্যানেজিং এজেন্ট নাই, ইফ এনি যদি থাকে, অ্যান্ড 3 ডাইরেক্টরস। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে 3জন ডাইরেক্টর, আর যদি ম্যানেজিং এজেন্ট থাকে তাহলে সেই তারা করবে।
এবং বলছে যে and three directors where the number of directors is more than three, তিনজনের বেশি হলে তিনজনই করবে, or by all the directors, সব ডাইরেক্টরের দ্বারা, if there is a number is not more than three. ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে তো এগুলো পড়ার দরকার নাই। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে তো মাসাল্লাহ ডাইরেক্টর তো কমপক্ষে 20 জন আছে, তাহলে তার মধ্যে তিনজনের করা লাগবে। আর হলো কে, আর বলছে যে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে বলছে যে বাই ইটস ম্যানেজিং এজেন্ট, ম্যানেজার or secretary if any, and by not less than two directors of the company, যার মধ্যে একজন হলো ম্যানেজিং ডাইরেক্টর। অন্যান্য কোম্পানি সাধারণত কি করে, ম্যানেজিং ডাইরেক্টর করে, চেয়ারম্যানও করে, চেয়ারম্যানও ডাইরেক্টর, চেয়ারম্যানও করে, আর ভাইস চেয়ারম্যানও ডাইরেক্টর, সেও করে। আবার দেখা যায় এক্সিকিউটিভ কমিটির যে চেয়ারম্যান থাকে সেও করে, সেও ডাইরেক্টর। এইভাবে সাধারণত ব্যাংকের ক্ষেত্রে হয়। আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব, ডাইরেক্টর সাহেব, সেক্রেটারি সাহেব আর এমডি সাহেব করে, এরকম করে। হয়ে গেল। এটা হলো সাইন করে দেয়। সাইন করে দিয়ে কাকে দেয়? সাইন করে সেটা ডাইরেক্টর অডিটরের কাছে দেয় যে আমরা সাইন করে দিয়েছি, আপনি এখন দেখেন। এখন হচ্ছে যেটা, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে এই ড্রাফট অ্যাকাউন্টস দেয়, সেই ড্রাফট অ্যাকাউন্টস বোর্ডে পাস হয়। কি দেখি করে আমি বুঝি না, কোম্পানি আইনের কোনো নাই এখানে। তো আমাদের ড্রাফট অ্যাকাউন্টস বলতে কিছু নাই। ড্রাফট অ্যাকাউন্টস তো ওইটাই, যেটা অথেন্টিকেশন অ্যাকাউন্টস যেটা সাইন করে দেয়, সেটা ড্রাফট অ্যাকাউন্টস। সেই অ্যাকাউন্টস কই দিবে? অডিটরের কাছে দিবে। তারপর অডিটর 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বড় অডিট করে দিবে। অডিট করে সে 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 রিপোর্ট দিবে আর কি। হ্যাঁ, আমরা ড্রাফট অ্যাকাউন্ট দিই, এটা আমাদের বানানো। আসলে ড্রাফট অ্যাকাউন্ট দেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমাদের আমাদের বানানো জিনিস আসলে। So when the total number of directors of the company for the time being in Bangladesh is less than the number of directors whose signature are required by উপরের 1 এবং 2-তে যা দরকার, তার সাথে যদি কম থাকে, দেন তখন কি, দেন বাই অল দ্য ডাইরেক্টরস ইন বাংলাদেশ। আপনারা অনেক সময় রেইজ হ্যান্ড, হ্যাঁ বলেন, শামিবুর রহমান বলেন, শামিবুর রহমান বলেন, শুনতে পাচ্ছেন? রোল নম্বর 496, শামিবুর রহমান লিখছেন যে রেইজ হ্যান্ড, বলেন কই। হ্যাঁ, শামিবুর রহমান বলেন। শুনতে পাচ্ছি না কিচ্ছু, কথা বলেন। শামিম, শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে? আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। অন্য কেউ শুনতে পাচ্ছেন? ইব্রাহিম খলিল, শামিমের কথা শুনতে পাচ্ছেন? না স্যার। হ্যাঁ, তাহলে তো সে তো হ্যান্ড রেজ করছে, কি জন্য ব্যাপার না। শামিমের কথা শোনা যায় না, হয়তো ইন্টারনেটে কোনো প্রবলেমটা আছে, শোনা যাচ্ছে না। তাইলে এখানে বলছে, আমাদের সবসময় মানুষের প্রশ্ন করে যে স্যার আমাদের ডাইরেক্টর, মানে অমুক ডাইরেক্টর তো দেশের বাইরে আছে, কি করব? ওই যে আইন তো বলে দিছে যে সেক্ষেত্রে যারা বাংলাদেশে আছে সব ডাইরেক্টর সাইন করবে। আর যদি কি, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান ডাইরেক্টর ইন বাংলাদেশ বাই সাচ ডাইরেক্টর, হ্যাঁ, তার একজন থাকলে একজনেরই, বাট ইন সাচ এ কেস স্টেটমেন্ট বাই সাচ ডাইরেক্টর or directors explaining the reason for non-compliance of the provisions of section 189 act shall have to be attached, ওর সাথে লাগাইতে হবে যে কি কারণে আসলে আপনার মানে ডাইরেক্টর সাহেবরা নাই এবং তা সাইন করতে পারতেছে না, সেটা সেটা বলতে হবে। বইলা তারপর ওইটা সহজ দিতে হবে অডিটর সাহেবের কাছে বিফোর অডিট। The balance sheet, profit and loss account, or income statement account shall be audited. The auditor report shall be attached thereto. 183 বলছে ওটা, ঠিক আছে? তাহলে 183, আবার এখানে 189 অন। আমি বললাম না যে 183-এর মধ্যে লেখা আছে যে এই যে অ্যাটাচ দেয়ার টু, মানে কার সাথে অ্যাটাচ করবে? রিপোর্টের সাথে, এই কথা বলা আছে। সেটা শেয়ার হোল্ডারকে দিবেন, এটা বলা আছে। তবে এজিএম এ উপস্থাপন করার জন্য যে অডিটেড অ্যাকাউন্টস হইতে হবে তা কিন্তু বলা নাই। প্রথমে বলছিলাম যেটা,
সেটা আবার 3 নম্বর আবার এখানে নিয়েছে আবার দেখেন 189 আবার এখানে 3। বরং যে কথা বলার দরকার ছিল যে এই অথেন্টিকেশন করার পরে অডিটরের পূর্বে ওইটার সঙ্গে দেওয়া লাগবে, যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে দেয়া নেই। মানে আমরা যা করি না, যেটা করা দরকার সেটা এখানে লেখা নেই। তা কি কম, বলার তো কিছু নাই। মানে বই, তার মানে দেখেন ওই 189 একের মধ্যে ইম্পর্টেন্ট ধারা যেটা, সেটাই আপনার ম্যানুয়ালের মধ্যে নাই। এবং যার জন্য আমরা সবাই করিও না, সবাই ভুল করি। আমরা করি কি, আগে ওইটার সঙ্গে দিয়ে তারপরে করি কি, ওই 2-3 দিন আগে আমরা কি করি, ফাইনাল করার 2-3 দিন আগে আমরা অথেন্টিকেট করে দিই, বাস ওটা না আমরা অথেন্টিকেশন। আসলে তো আগে করতে হবে। এবং দেখেন, তো সেই ধারার মানে 183 এনে এখানে লাগাই দিল, কিন্তু 189 যেটা ইম্পর্টেন্ট যেটা ধারা, সেটা আর এখানে আসলো না সেটা। দেখেন, দেখেন দেখেন, ওটা আমি পড়ে শোনাই। The balance sheet and profit and loss account or income expenditure shall be approved by the board of directors before they are signed on behalf of the board. হ্যাঁ, তাহলে সাইন করবে তার তার মানে বোর্ডের মধ্যেই অ্যাপ্রুভ হবে, in accordance with the provisions of this section and before they are submitted to the auditors for their report thereon। দেখছেন, এই স্পষ্ট করে লেখা আছে যে আপনি মানে যখন মানে অডিটরের কাছে সাবমিট করার আগে, দেখেন এই যে বিফোর দে আর সাবমিটেড টু দ্য অডিটর্স ফর দেয়ার রিপোর্ট দেয়ার, তার মানে বোর্ডে আগে পাস করাইবেন। সেই এই লাইনটা যেটা 189 যেটা ইম্পর্টেন্ট, সেটাই এখানে নাই, আনলো 183। এই ম্যানুয়াল কি করবো, যেটা আপনাদের শিখতে হবে যে হ্যাঁ, তার আগে একটা বোর্ড মিটিং হতে হবে, এই বোর্ড মিটিং হয়ে তারপরে ওটাকে অথেন্টিকেট করে তারপরে কি করা লাগবে, এটা অডিটরের কাছে পাঠাতে হবে। তারপরে অডিটর কি করবে, ওটার উপরে রিপোর্ট দিবে। তা এখন সেই সেই ধারা, যে ধারা ইম্পর্টেন্ট সেই ধারাই আমার ম্যানুয়ালের মধ্যে নাই, 189 নাই, এখানে নাই। এই আমি কি শিখবো, উল্টা আপনি ব্যাংক কোম্পানির অথেন্টিকেশন নিয়েছে, তার মানে সব পরে আছে এখানে, এই যে ব্যাংক কোম্পানির অথেন্টিকেশন নিয়েছে, ব্যাংক কোম্পানির কথা করে বলাই আছে। এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টে আরো অ্যাডিশনাল কথা বলা আছে, সেটা আমরা মানবো, সেটা মানবো। কিন্তু কোম্পানি আইনে তো বলা আছে যে এই যেটা বলা আছে, দেখো কোম্পানি আইনে। তো এখানে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের আইনে আইনে এখানে দিয়ে দিচ্ছে। সেখানে কি বলছে, according to section 38(2) of Banking Commission 1991, the balance sheet, profit and loss account and financial report shall be signed by the, in case of banking company incorporated in Bangladesh, by the managing director or the chief executive of the company, যেটাই হোক, and 3জন ডাইরেক্টর, তাই তো করে 3জন ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, এই যে। অথবা যদি 3জনের কি হয়, অ্যাটলিস্ট 3 ডাইরেক্টরস, অর হোয়াট দ্য দেয়ার নট মোর দ্যান 3, সেখানে হলো বাই অল ডাইরেক্টরস কথা বলছে। আর যেগুলা বিদেশের বাইরে কোম্পানি, কোম্পানি যেগুলা, হ্যাঁ, যেমন HSBC এগুলা যেগুলো আছে, বাই দ্য ম্যানেজার, এখানকার যে ম্যানেজার থাকে সে, অথবা প্রিন্সিপাল অফিসার যে থাকে সে, অ্যান্ড অ্যানাদার অফিসার, তার নেক্সট যে সেকেন্ড ম্যান যে সে, এই 2জনে করলে পারি হবে। এটা এটা তো কোম্পানি আইন বলা হলো না, এটা হলো ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বলা হলো, তো হলো না। কোম্পানি আইন হলো এখানে বলা আছে, এটা হলো কোম্পানি অ্যাক্ট। আবার পড়াই, পড়ি দেখি। এখানেও দেখবেন এই যে বোর্ড রিপোর্ট, মানে আমরা যেটা বলি বোর্ড বোর্ড অফ ডাইরেক্টরস রিপোর্ট যেটা বলি, দেখেন এখানেও দেখবেন যেটা ইম্পর্টেন্ট সেটা নাই। মানে এমন এমন জিনিস লেখছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা এখানে নাই। আমি সেটা দেখাই আপনাদের। বলছে যে as per section 184 there shall be attached to every balance sheet laid before a company in the general meeting a report by its board of directors which shall include state of the company affairs। board of directors মধ্যে state of company affairs লিখতে হবে, প্রথমেই লেখা থাকে সব ইয়েতে। the amount if any board proposes to carry to any reserves, যদি বোর্ড বলে যে মানে জেনারেল রিজার্ভস এত, অমুক রিজার্ভস এত সব পাঠাইলাম, সিদ্ধান্ত নিলাম, সেগুলো লিখতে হবে। ডিভিডেন্ড কত দিল সেগুলো লিখতে হবে, বুঝলাম। ম্যাটেরিয়াল চেঞ্জেস এন্ড কমিটমেন্টস সেগুলো লিখতে হবে, এই কোম্পানি আইন বলতেছে।
if any, affecting the positions of the company which has occurred between the end of the financial year of the company to which the balance sheet is related and the date of the report. Date of the report থাকতে হবে। ওকে, লাস্টে কি বললো? As per section 184 এক the board report and any addendum thereto মানে shall be signed by the chairman, হ্যাঁ, on behalf of the board। এটা সবসময় বোর্ডে করে। এবং কি বলছে যে এই যে by the board as required to authenticate accounts of the company। তার মানে চেয়ারম্যান সাহেব সাইন করবে, ওইরা বোর্ড রিপোর্ট করবে। দেখেন এখানে এত কিছু বললো অথচ আসলটা বললো না, যেটা আপনার আমার শেখা দরকার। তাই আমাদের তো আমি দেখেছি যে এই ম্যানুয়াল ট্যানুয়াল বা বই পুস্তক তো আমাদেরকে মূর্খ বানাবে আর কি। এখানে ইম্পর্টেন্টই বললো না, যেটা আমাদের জন্য আপনার জন্য দরকার কি সেটা ওখানে বলা আছে যে যদি বোর্ড রিপোর্টের মধ্যে আরেকটা দেওয়া লাগবে, সেটা কোনটা? যদি অডিটর সাহেব যদি কোনো কোয়ালিফিকেশন দেয়, সেই কোয়ালিফিকেশনের উত্তর দেওয়া লাগবে। এখানে না দিলে জরিমানা, জেল জরিমানা আছে, অথচ সেটাই দিল না। মানে যেটা আমি আপনি শিখবো যে বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে রিপোর্টের মধ্যে অডিটর সাহেব যে কোয়ালিফিকেশন দিল তার ব্যাখ্যা। আপনি লিখলেন যে আমি ইনভেন্টরি কি, হ্যাঁ, ইনভেন্টরি যে কাউন্টিং শিট, হ্যাঁ, আমরা কি করছি, আমরা ফ্লোর টু, হ্যাঁ, যেটা কি হয় ফ্লোর টু যেটা শিট বা শিট টু ফ্লোর, আমরা এটা কাউন্ট করতে পারিনি, এই জন্য ইনভেন্টরি যে অ্যামাউন্ট আমরা ঠিক করতে পারিনি, যেটা কি করে কোম্পানির যে প্রফিট অ্যান্ড লসকে ইফেক্ট করবে। এই কথা লিখে দিলেন, কোয়ালিফিকেশন দিয়ে দিলেন। তার ব্যাখ্যাটা একটু দিতে বাধ্য। এটা হলো আইনের কথা। তাহলে সেইটার ব্যাখ্যা যদি না দেয় তাহলে জরিমানা হবে। অথচ দেখেন এই যে আমাদের পড়াইলো, আমি যেটা করছি এটা বোর্ডের রিপোর্ট পড়াইলো, বোর্ড রিপোর্ট পড়াইলো, অথচ সেই কথা বলা নেই। তো তাহলে এভাবে শিখবেনটা তাহলে কি কোন? তাহলে এই বই লেখা তাহলে কি লিখলাম বই, আমি এটা বুঝলাম না। আমি এই জন্য মানে বরং এই কোম্পানির ল বই থেকে পড়ানো ভালো। দেখেন আমি 184 হাতে পড়াই, দেখেন ইম্পর্টেন্ট সেকশন যেটা সবার জন্য আপনার আমার জন্য দরকার সেটা বলেন। এই যে 184 পড়াই আপনাদেরকে। হ্যালো, এই যে বোর্ড রিপোর্ট, তার মধ্যে মানে যেটা দেখেন, এটা কই, এই দেখেন, the board shall also bound to give the fullest information and explanation। তার মানে বোর্ড এই ডাইরেক্টরের মধ্যে এই ফুলেস্ট ইনফরমেশন দেন, এটাই নাই যেটা দরকার। 184(3) নেই। হ্যাঁ, দেখেন বলছে ফুলেস্ট ইনফরমেশন এন্ড এক্সপ্লেনেশন ইন ইটস রিপোর্ট, বোর্ডের রিপোর্টের মধ্যে অ্যাফোরসেইড অন এভরি রিজার্ভেশন, দেখেন কোয়ালিফিকেশন অর অ্যাডভার্স রিমার্ক কন্টেন্ট ইন দ্য অডিটর্স রিপোর্ট নাই। এখন বুঝতে পারছেন আমরা আপনি যেটা শিখবেন কোম্পানি আইন অনুযায়ী, খালি শিখছে কি জানেন, যারা কোম্পানি আইন পড়তে পারে না আমাদের লোকজন, তারা কয়েছে কোম্পানি আইনের মধ্যে সবকিছু নাই। বুঝতে পারছেন? দেখেন বোর্ড রিপোর্ট লিখলে আমাদের ভুরি ভুরি কোয়ালিফিকেশন হচ্ছে, তার ব্যাখ্যা না দিলে পরে জরিমানা, এবং লেখা আছে পরে জরিমানা। সেটা সেই লাইনটাই শিখাবো আপনাদের, সেই লাইনটা এখানে নাই। তাহলে আপনারা 184(3) আপনারা মার্ক করে রাখেন, ওটা পড়েন। ওটা পড়া শেখা দরকার, ওটা পড়াও দরকার, শেখাও দরকার ওটা। কি আপনারা কি বুঝতে পারছেন? কি শুনতে পাচ্ছেন আপনারা? এই আব্বা, এই দাও তো। জি স্যার, শুনতে পাচ্ছি। এবার আপনাদের বলি যে আসলে হয় কি যে দুইটা ক্লাস একসাথে নেওয়া আমার জন্য খুব কঠিন। আমি বলছি যে একটা একটা ক্লাস দেন আমাকে, প্রয়োজন বলে একদিন পর পর দেন, অসুবিধা নেই। কিন্তু আমি দুইটা ক্লাস নিতে পারবো না, কারণ আমি নর্মালি এখন আমি করি কি, তাড়াতাড়ি নামাজ কালাম পড়ে তাড়াতাড়ি ঘুমায় পড়ি, 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি আর কি। তো সেটা বলছি সামনের ক্লাস থেকে হয়তো একটা ক্লাস দিবে, এবং আজকে আমি বলছি যে আমি কোনো গ্যাপ দেবো না। আমি 9:15 বা 9:30 পর্যন্ত পড়াবো, পরে আমি শেষ করে দেবো। হ্যাঁ, তো সেই জন্য আপনাদের বলি যে আজকে দুইটা ক্লাসই হবে, এবং কোনো আমি মানে সেজন্য কোনো গ্যাপ দিই নেই। ঠিক আছে, গ্যাপ দিই নেই। এবং আপনাদের এই যে এই এই ফাইলিং অফ অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার্স এইটা বুঝিয়ে দিয়ে আজকে আমি শেষ করবো আজকে। হ্যাঁ, আর আপনারা দয়া করে, আমি বারবার এক কথা বলি, আপনারা আরো বেশি লোক শোনেন। আপনাদের এই আমার এই ক্লাসে আমি মনে করি যে আপনারা মানে শুধু এই পাশ করার জন্য না,
বোঝার জন্য, জানার জন্য। আপনারা দয়া করে আরো আরো সবাইকে বলেন যোগদান করার জন্য। না হলে হবে কি জানেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন না। আমি আপনাদের আবারও বলি, যেমন আমি যদি এখনই বলি আপনাদের যে এই যে আমি বলতেছি ফাইলিং অফ অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার্স এন্ড সামারি, এটা আসলে কি? এটার এটাকে কি বলে আপনি জানেন? এটাকে কেউ জানেন, বলতে পারবেন? যে ফাইলিং অফ অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার্স এন্ড সামারি, এটা একটা নাম আছে, সেটা কি বলেন তো? অথচ এটা আমরা সবসময় বলতেছি। এখানে মনে হয় কোথাও মনে হয় বলে নাই, বলতেও পারে, দেখি নিচে বলছে কিনা। হুম, আছে, এর মধ্যে লেখা আছে এক জায়গায়। এটা আপনার, এটার নাম হলো শিডিউল 10। এই দেখেন নিচে লেখা আছে, এই শেষে লিখছে। হ্যাঁ, কি লিখছে আবার পড়ে দেখে নিই। দ্য রিটার্ন ইন দ্য সেট ফর্ম সেট আউট ইন শিডিউল 10 অফ দ্য অ্যাক্ট ক্যানট ফাইল উইদাউট হোল্ডিং দ্য জেনারেল মিটিং। হ্যাঁ, এটা ঠিক আছে, কথা ঠিক আছে এটা। কিন্তু এই জিনিসটার নামই হলো শিডিউল 10, সেই কথাটা এ- সেই কথাটা এখানে কোথাও বলে নাই। যাই হোক, আমি বলে দিই, এই যে ফাইলিং অফ লিস্ট অফ মেম্বার্স, তার মানে কারা কারা মেম্বার তাদের লিস্ট থাকে আর কি। ঠিক আছে, এটাকে কঠিন মনে হচ্ছে কিন্তু আমি সহজ করে দিচ্ছি। লিস্ট অফ মেম্বার্স এবং তার একটা সামারি, সামারি অফ মানে কি, সব থাকে ওর। মানে কি কি থাকে আমি বলি। যে প্রথমে থাকে হলো যে আপনার অথরাইজ ক্যাপিটাল কত, তারপরে থাকে আপনার পেইড ক্যাপিটাল কত। আচ্ছা, ক্যাপিটালটা আপনি কি মানে ক্যাশে, ব্যাংকে, মানে ক্যাশে নিছেন, নগদে নিছেন, নাকি এটা মানে নিছেন, মানে আহ, কি বলে, উম, মানে নট ইন ক্যাশ আর কি, যেটা বলা হয়, মানে মানে অ্যাসেটের বিনিময়ে নিছেন কিনা, তাই না? নন ক্যাশ কিনা, সেটা লেখা আছে। তারপর লেখা আছে কারা কারা মেম্বার, তাদের নাম, অ্যাড্রেস, ন্যাশনালিটি, অকুপেশন, এ সব কিছু মিলে তাদের করে, তাদের কারা কারা মেম্বার, তাদের অ্যাড্রেস, ঠিকানা যেগুলো আছে, তাদের মানে অকুপেশন কি, ন্যাশনালিটি কি। তারপরে লেখা আছে তা আপনার এগেনস্টে কয়টা করে শেয়ার আছে। এবং আরো লেখা আছে এই শেয়ার আপনি এই বছরের মধ্যে আসলে এই আপনার কাছ থেকে কয়টা শেয়ার একজনের কাছে গেছে, বা একজনের কাছ থেকে কয়টা শেয়ার আপনার কাছে আসছে। হ্যাঁ, এই বিগত বছরে এবং এই বছরে তার একটা পাশে একটা ব্যাখ্যা আছে আর কি। ঠিক আছে, তারপরে আছে হলো কি, যে আপনি এই তারপরেই আছে হলো কারা কারা আবার ডাইরেক্টর, তাদের লিস্ট আছে। তারপরে যা আছে হলো এমডি সাহেবকে, তারপরে অডিটর সাহেবকে, তাদের একটা লিস্ট আছে। এই যে লিস্টটা, এই লিস্টটার নামই হলো শিডিউল 10। এটার নাম হলো সেকশন 36 অনুযায়ী, তার নাম হলো শিডিউল 10। তার মানে এইগুলা যেখানে বলা আছে তার নাম হলো শিডিউল 10। বুঝতে পারছেন? এই যে, এবং এই শিডিউল 10 যখনই এজিএম হয় তারপরেই শিডিউল 10 ইস্যুটা আসে। এই যে কথাটা, এই কথা এখানে সুন্দর কথা বলা আছে একটা। হ্যাঁ, যে শিডিউল 10 কখনোই জেনারেল মিটিং না হলে পারে, জেনারেল মানে এজিএম না হলে পারে হয় না। জেনারেল মিটিং বলতে আবার ইজিএম হবে না। এই জন্য এখানে একটু ভুল আছে, যে উইদাউট হোল্ডিং অ্যানুয়াল জেনারেল মিটিং বলতে হবে, জেনারেল মিটিং না। জেনারেল মিটিং বললে তো ইজিএমও বোঝায়, রিকুইজিশন মিটিংও বোঝায়, ঠিক আছে, আবার এজিএমও বোঝায়। জেনারেল মিটিং বলতে আবার স্ট্যাটিউটরি মিটিংও বোঝায়। এই জন্য এখানে অ্যানুয়াল বলতে হবে। সুতরাং এই আমরা এটা পড়লাম, কালকে আমরা আমরা ডিভিডেন্ড রিজার্ভস এগুলো কিছু এখান থেকে শুরু করবো। কাল বা যেদিন দেয় ক্লাস, আমি বলে দিচ্ছি একটা ক্লাস, আমার পক্ষে দুইটা ক্লাস মানে একবারে মানে আমি বলেছি দুইটা করে ক্লাস নেওয়া সম্ভব না এতক্ষণ, মানে প্রবলেম। আর 7টা থেকে 10টা বেজে যায়, তা ঘুমাইতে ঘুমাইতে 11টা 12টা সমস্যা এখন। তো প্লিজ, আপনারা কি যেটুকু পড়াইলাম সেগুলো কি বুঝতে পারছেন? একটু কথা বলেন এখন। ইব্রাহিম, খলিল, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ক্লাসের পরে আপনারা আবার একটু একটু দয়া করে একটু মানে বই নিয়ে আবার করেন, ঠিক আছে? নট হিয়ারিং এনিথিং বলতেছে কি আবার, যাই হোক, এই যে, হ্যাঁ। তো আপনারা একটু ক্লাসের পরে আপনারা আবার বই পড়ে আবার দেখলেন যে কি, যেমন আমি এখন বললাম শিডিউল 10, একটা শিডিউল 10 আপনি অনলাইন থেকে নামান না, নামায় দেখেন না যেগুলো আছে কিনা মধ্যে। ওর প্রথমেই লেখা আছে সেকশন 36, দেখেন এখানে লেখা সেকশন 36, এই যে 36-1, দেখেন। তাহলে সে বুঝবেন এগুলো, এর যে কানেক্টিভিটি বুঝবেন। তো আপনারা যদি দয়া করে যদি দেন, আমি আজকে শেষ করবো এখানে, প্লিজ। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, আজকের মতো রাখবো। ইয়ে, খালিদ, কিবরিয়া। জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়েলকাম। স্যার। হ্যাঁ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আপনার বাসায় একটু ভালো করে পড়েন, একটু দেখেন সামনে। আর শুধু এই এখান থেকে না, আপনাদের যত কোম্পানি আইন বা
সম্পর্কে অথবা কর্পোরেট ল সম্পর্কে যত আছে কোশ্চেন আছে, কোশ্চেন করবেন। কোশ্চেন করলে সে আপনি শিখতে পারবেন। বা আমিও তো অনেক সময় এমন হতে পারে, একটা হয়তো আমি কোশ্চেন হয়তো উত্তর দিতে পারলাম না, পরের দিন দেবো, অসুবিধা কি? তবে একজ্যাক্ট উত্তর পাবেন আমার কাছ থেকে। সবাই জানে এটা, যে আমি যেটা বুঝি সেটাই বলি, যেটা বুঝি না ওটা বলি না। বলি যে না, এটা মানে আমারই শোনা, অন্যজনের বলা। তো ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ, রাখলাম। ঠিক আছে। জি, প্লিজ।